সেই তুষার শুভ্র লিঙ্গের পবিত্রতা তাকে চমকে দিয়েছিল, আচ্ছন্ন করেছিল। সেই গুহায় তার সামনে ভেসে উঠেছিল কৈলাসের গোপন রহস্য। জীবনের বাকি কটা দিন তিনি বারবার স্মৃতি রোমন্থন করেছেন। দ্য মাস্টার অ্যাজ আই স হিম বইতে ঠিক এইভাবেই স্বামী বিবেকানন্দের অমরনাথ দর্শনের বর্ণনা দিয়েছেন ভগিনী নিবেদিতা। পুণ্য অর্জনের টানে হাজার হাজার বছর ধরে তীর্থযাত্রীদের পায়ের চিহ্ন পড়েছে যে পথে, সেই পথে আজ রক্তস্রোত। জঙ্গিদের গুলিতে 7 জন নিরীহ অমরনাথ যাত্রীর মৃত্যু গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছে। পেছনে গোয়েন্দা ব্যর্থতা আছে কিনা বা নিরাপত্তায় কোনো ফাঁক ছিল কিনা সেসব প্রশ্ন আমরা তুলব, কিন্তু সেসব প্রশ্ন পরে। এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, আর কতদিন ধরে সহ্য করতে হবে সীমান্তের ওপার থেকে আমদানি হওয়া এসব নাশকতা। পাশাপাশি আজ আপনাদের দেখাবো সেই সেলিম গফুরের কাহিনী, নিজের প্রাণ বাজি রেখে যিনি বাঁচিয়েছেন বাকি তীর্থযাত্রীদের প্রাণ। দুই সম্প্রদায়ের মধ্যে সৌভ্রাতৃত্বের বার্তা এই দেশে এই মুহূর্তে যখন সব থেকে বেশি প্রয়োজন, তখন নিজের জীবন বিপন্ন করে বাস ভর্তি বেশিরভাগ তীর্থযাত্রীর প্রাণ বাঁচিয়ে গোটা দেশের কাছে একটা উদাহরণ রাখলেন সংখ্যালঘু সেলিম। তবে তার আগে এই অনুষ্ঠানে আপনাদের দেখাবো কিভাবে চালানো হয়েছে এই ভয়ঙ্কর ভয়াবহ হামলা। দেখুন। জঙ্গি নিশানা থেকে বাঁচানো গেল না অমরনাথ যাত্রীদের। গুহা দর্শন সেরে ফেরার পথে মৃত্যু হলো 7 নিরীহ নিরস্ত্র পুণ্যার্থীর। দুটি রাস্তা দিয়ে অমরনাথে যাওয়া যায়, একটি শ্রীনগর থেকে পহেলগাঁও হয়ে, অন্যটি হলো জম্মু থেকে বালতাল হয়ে। 8 তারিখ অমরনাথ গুহা দর্শনের পর ফেরার কথা ছিল গুজরাতের 56 জন পুণ্যার্থীর, কিন্তু তারা তা না করে শ্রীনগরে চলে যান। দুদিন নানা দর্শনীয় স্থান ঘুরে দেখার পর 10 তারিখ তারা ফিরছিলেন। সেই সময় পুণ্যার্থীদের কয়েকটি গাড়িকে এসকর্ট করে নিয়ে যাচ্ছিল নিরাপত্তা বাহিনী। সেই কনভয় ঢুকে পড়ে গুজরাতের এই বাসটি, কিন্তু মাঝপথে বাসটির টায়ার পাংচার হয়ে যায়, ফলে কনভয়ের বাইরে চলে যায় গাড়িটি। পাংচার মেরামতি করতে প্রায় 3 ঘন্টা দেরি হয়ে যাওয়ায় অন্ধকার নামে। রাত তখন 8:20। বাতেঙ্গু এলাকায় শ্রীনগর জম্মু সড়কের ওপর দিয়ে যাচ্ছিল বাসটি, তখনই জঙ্গিরা সেটিকে টার্গেট করে। বাসটিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। ये वो दुकान है जो यहाँ ठीक जो मौका वारदात है उसके सामने ये दुकान है, और यहाँ बताया ये जा रहा है कि जिस वक्त हमला हुआ था ये दुकान खुली हुई थी, लेकिन जैसे हमला हुआ दुकान बंद करके भाग गए जो दुकानदार थे, लेकिन ये निशानी यहाँ पर नजर आ रही है। कंडक्टर को मैं बोला दरवाजा बंद कर दे, उसने फटक से दरवाजा बंद कर दिया, पर 2-3 सेकंड में उन लोगों ने इतनी फायरिंग की कि हद से ज्यादा। জঙ্গিদের ব্রাশ ফায়ার, যাদের শরীর এফোড় ওপর করে দিয়েছে তাদের অধিকাংশই বাসের ডান দিকে বসেছিলেন। अचानक से फायरिंग होने लगी। जैसे फायरिंग हुई पहले तो लगा कि क्रैकल फूट रहे हैं, बाद में देखा कि गोली मेरे को भी लगी। बाद में मैं सलीम भाई को बोला गाड़ी रोकना मत, चलाओ चलाओ। 2 किलोमीटर पे मिलिट्री कैंप मिला, वहाँ हमको। आपको कितने गोली लगी? मेरे को 3 लगी हुई। এর আগেও একাধিকবার অমরনাথের তীর্থযাত্রীদের নিশানা করে জঙ্গিরা। 2000 সালে পহেলগাঁওয়ে বেস ক্যাম্পে হামলায় 25 জনের মৃত্যু হয়। এদের মধ্যে 17 জন ছিলেন পুণ্যার্থী, জখম হন 60 জন। এর পরের বছরই অমরনাথ গুহার কাছে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা, মারা যান 12 জন। 2002 সালে 3 বার জঙ্গি হামলা হয়, তাতে মোট 10 জন অমরনাথ যাত্রী প্রাণ হারান। সোমবার রাতে আবারও সফট টার্গেট নিরস্ত্র তীর্থযাত্রীরা, দীর্ঘ 17 বছর পর। কিন্তু নিরাপত্তার এই কড়া ঘেরাটোপের মধ্যে এই হামলা চালালো কারা? গোয়েন্দা সূত্রে খবর, হামলার নেপথ্যে রয়েছে পাক ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবা এবং হিজবুল মুজাহিদিন। আর হামলার মাস্টারমাইন্ড পাকিস্তানে বসে থাকা জঙ্গি নেতা ইসমাইল। All this is a matter of investigation. It is being investigated by the Jammu and Kashmir police, and soon we'll know how it all happened. This particular bus which was coming after the ROP had been withdrawn. After 7 o'clock there is no escorting. হামলার পর থেকে পুণ্যার্থীদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। इस वक्त हम अमरनाथ यात्रा से लौट रही एक बस में हैं, जिसमें जितने भी तीर्थयात्री हैं सभी ये बाबा बर्फानी के दर्शन करके आ रहे हैं। देखा वहाँ पे सुरक्षा तो बहुत तगड़ी है, बढ़िया सुरक्षा तो है। हमने पूरा श्रीनगर से अनंतनाग तक का हाईवे देखा, यहाँ पर जगह जगह पर चप्पे चप्पे पर सुरक्षा बल तैनात हैं। কিন্তু এখন নিরাপত্তার আরো কড়াকড়ি করা হলেও প্রশ্নটা থেকেই যাচ্ছে, কি করে জঙ্গিরা হামলা চালিয়ে নিরীহ পুণ্যার্থীদের মেরে পালিয়ে গেল? এবিপি আনন্দ।
জেনারেল শঙ্কর রায়চৌধুরীকে দিয়ে অনুষ্ঠান শুরু করব। জেনারেল রায়চৌধুরী, আজ থেকে ঠিক 17 বছর আগে 2000 সালে এইভাবে অমরনাথ যাত্রীদের ওপর ভয়াবহ হামলা হয়। 17 বছর পর এই সাতটা প্রাণ ঝরে গেল। পেছনে ইসমাইল আছে, তার চক্রান্ত পরিকল্পনা, এইসব কথা শোনা যাচ্ছে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে উদ্দেশ্যটা কি? নিঃসন্দেহে গোটা দেশে আতঙ্ক ছড়িয়ে দেয়া, গোটা দেশে সন্ত্রাস ছড়ানো একটা উদ্দেশ্য। এছাড়া হিডেন এজেন্ডাটা ঠিক কি? কেন অমরনাথ যাত্রীদের নিরীহ 7টা প্রাণকে এইভাবে ঝরে যেতে হলো জেনারেল রায়চৌধুরী? উদ্দেশ্যটা তো আমার জানা আছে, এর আগেও তো হয়েছে। এরা হচ্ছে হিন্দু পুণ্যার্থী। কাশ্মীরে যারা জঙ্গি, যারা আলগাওবাদী, তারা প্রণ করেছে যে আমরা এখানে কোনো হিন্দু ধর্ম অনুষ্ঠান হতে দেব না, এবং তার উপর এই যে বৃহৎ ওখানে পুণ্যার্থীদের ভিড় হয়, তার উপর ওরা হামলা চালিয়েছে। ওরা একাধিকবার বলেছে যে আমরা এখানে এই তীর্থযাত্রা চলতে দেব না। তার উপরে এই এখন যে যাত্রাটা গেছে সেটাতে দেখলো যে একটা গাড়ি খারাপ হয়ে দাঁড়িয়ে পড়েছে, অন্য গাড়িগুলো বেরিয়ে গেছে। সুতরাং সেই একলা যে গাড়িটা পড়ে আছে সেটাকে টার্গেট করে আক্রমণ করেছে। সুতরাং এই হচ্ছে ব্যাপার, এবং যতক্ষণ না এ বিষয়ে আমরা দেখি যে কনভয়টাকে ভালো করে কি করে গার্ড করা যায়, এই সমস্ত ইনসিডেন্ট হওয়ার চান্স আছে। জেনারেল রায়চৌধুরী, এইখানে আমার পরের প্রশ্ন সেটা হচ্ছে এই জঙ্গি গোষ্ঠী ঢুকলো কিভাবে, কোথা দিয়ে ঢুকলো, এবং সবথেকে বড় কথা যে এই মুহূর্তে যেখানে গত বছরের তুলনায় বা গত যাত্রাগুলোর তুলনায় প্রায় 15% সেনা, নিরাপত্তা কর্মী, সিআইএসএফ সবার সংখ্যা বাড়ানো হয়েছে, সেখানে এখনো পর্যন্ত কাউকে ধরা গেল না, এবং কোনো সিআরপিএফ বাহিনীর সঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে কোনো এনকাউন্টারে এখনো পর্যন্ত যারা হামলা চালিয়েছে তাদের কোনো ক্ষয়ক্ষতি, কোনো গ্রেফতারের খবর নেই। তারা পালালো কোথায়? তারা পালিয়ে ওই ভ্যালির ভেতরেই আছে। আচ্ছা, কারণ সেখানে ওদের লোকাল সাপোর্ট অনেক আছে। ওরা কোথাও ওদের অস্ত্রগুলো গুছিয়ে রেখে কারো বাড়িতে দিব্যি আরামসে আছে, হয়তো ওরা এসে দেখছে এখানে কি হয়েছে। কি আমার এখানে জেনারেল রায়চৌধুরী আপনার কাছে প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে হুরিয়াত এই ঘটনার নিন্দা করেছে। আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে বলতে শুনলাম, একদম স্পষ্ট ভাষায় তিনি বলছেন যে আপামর সমস্ত স্তরের কাশ্মীরিরা এই ঘটনার নিন্দা করেছে এবং সরকারের পাশে দাঁড়িয়েছেন, তীর্থযাত্রীদের পাশে দাঁড়িয়েছেন, ধন্যবাদ দিচ্ছেন। তা সত্ত্বেও আপনি বলছেন যে লোকাল সাপোর্ট কোথাও না কোথাও রয়েছে, যে জন্য এরা পালানোর সুযোগ পেয়েছে বা এখনো পর্যন্ত ধরা যায়নি। যারা লোকাল কাশ্মীরি তারা হয়তো এটা চান না। আচ্ছা, কিন্তু যারা হিজবুল মুজাহিদিন তারা তো লোকাল কাশ্মীরি নন। ঠিক, তারা লাইন অফ কন্ট্রোলের ওপারের পাঞ্জাবি, এবং তারা এখানে আশ্রয় পেয়ে আছেন কারণ এখানে এলিমেন্টস আছে যারা এদের সাপোর্ট করে। জেনারেল, আমার পরের প্রশ্ন, বলা হচ্ছে একেবারে ভেঙ্কাইয়া নাইডু নিজেও বলছেন যে আনরেজিস্টার্ড বাস, একটা আনরেজিস্টার্ড বাস, এ তো অমরনাথ যাত্রা, কলকাতা থেকে আমতলা যাত্রা নয়। সেখানে বাসটা ঢুকে পড়লো এবং তারপরে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আগে রেজিস্ট্রি করা ছিল, 2 দিন তারা শ্রীনগরে ইচ্ছে মতো থেকে গেছিল, পরে আবার কনভয় জয়েন করেছিল। এই ধরনের কোথাও একটা, সেটা জম্মু কাশ্মীর সরকারের তরফ থেকেও হতে পারে, নিরাপত্তা রক্ষীর তরফ থেকে হতে পারে, রাজ্য পুলিশের তরফ থেকে হতে পারে, সিরিয়াস ল্যাপস কি আপনার মনে হচ্ছে না? এই রকম একটা সুরক্ষা জালে মোড়া বিপজ্জনক যাত্রা, সেটার ভেতরে আনরেজিস্টার্ড বাসের প্রসঙ্গ আসবে কি করে? কোনো বাস আনরেজিস্টার্ড হলেও কলমে ঢুকতে পারবে না। ওখানে একটা নিয়ম আছে, 5:30টার পরে যেদিন যাত্রা চলছে কোনো বাস রাস্তায় আসবে না। সুতরাং আমার প্রথম প্রশ্ন, এই বাসটাকে ছাড়লো কে? 5:30টার পরে এই বাসটাকে ছাড়লো কে? ঠিক, এবং তারপরে যখন মিলিটারি বা পুলিশ কনভয় দেখলো যে একটা বাস বিচ্ছিন্ন হয়ে গেছে, বলা হচ্ছে যে টায়ার পাংচার হয়েছিল, তখন তার জন্য কেন অপেক্ষা করা হলো না? এবং এই 8 তারিখে ফিরে আসার কথা একটা বাস, সেটা 2 দিন শ্রীনগরে থেকে 10 তারিখে ফেরার অনুমতিটাই বা কী করে পেলো, বা কিভাবে এইভাবে বিচ্ছিন্ন হয়ে গেল একটা গোটা তীর্থযাত্রী ভর্তি বাস? তীর্থযাত্রীর মিছিল এরকম গোলমাল হবেই, এবং যে দুটো বাস বিচ্ছিন্ন হয়ে চলে গেছে শ্রীনগরে, ওরা 2 দিন ঘুরে ফিরে শহরটা দেখলো,
এত বাস ওখানে চলাচল করে ওই রাস্তায় ওরা ঢুকে পড়েছে, তার উপর তো কোনো কন্ট্রোল না হলে চলবে না। কন্ট্রোল শিথিল করার প্রশ্ন নয়। এই যে তীর্থতা এই সময় ভীষণ কড়াকড়ি আছে এবং থাকবে, কিন্তু এর ফাঁক ফোকর বার করে কোথাও না কোথাও একটা গাফিলতি হয়েছে, না হলে এই বাসগুলো আলাদা ছাড়া পেয়ে হঠাৎ কলমের ভেতরে ঢোকার কথা না। এবং এই বাসটা বরঞ্চ কলমের বাইরে ছিল, এই বাসটা একা একা যাচ্ছিল, রাত্রির তখন পড়ে গেছে, তখন বোধহয় 8টা সাড়ে 8টা হবে। অন্ধকারে একলা বাসটা কোথায় কিভাবে ছাড়লো সেইটা দেখা দরকার। ঠিক। জেনারেল রায়চৌধুরী, অনেক ধন্যবাদ আপনাকে। আমি দ্রুত একবার দর্শকদের দেখাতে চাইবো যে নিরাপত্তার ফাঁক ফোকর যে প্রশ্নগুলো ক্রমশ সামনে আসছে, এক ঝলকে। बेहद कड़े इंतजाम किए जाते हैं। खुद जो सरकार है, राज्य सरकार है, सेंट्रल गवर्नमेंट है, गृह मंत्रालय है, भारतीय सेना है, सभी सीआरपीएफ, पैरामिलिट्री फोर्स, बीएसएफ जितनी भी है उन सबको लगाया जाता है। इसके बावजूद भी इतना बड़ा हमला हो जाता है, बस पर हमला होता है। আশ্বাস ছিল, ব্যবস্থাও ছিল, কিন্তু পুণ্য লাভের আশায় অমরনাথ যাওয়া যাত্রীদের নিরাপত্তার ছবিটা বেআবরু করে দিয়ে গেল সোমবারের জঙ্গি হামলা। কেন্দ্রের দাবি, যে বাসটিকে জঙ্গিরা টার্গেট করেছে তার কোনো রেজিস্ট্রেশন ছিল না, ফলে সেটি নিরাপত্তা বলয়ের বাইরে থেকে গিয়েছিল। ये अमरनाथ यात्री ले जाने वाले बस, वो अमरनाथ यात्रा बोर्ड के साथ उन्होंने रजिस्टर किया नहीं और उनके साथ सिक्योरिटी भी नहीं था। ऐसा नहीं करना चाहिए, किसी हालत में बिना सिक्योरिटी कोई वहां नहीं जाना चाहिए। ये सबको भी मालूम है, फिर भी ऐसा क्यों हुआ, वहां का सरकार इसके बारे में जांच कर रही। কিন্তু নানা মহলে প্রশ্ন হলো, 7 জন পুণ্যার্থী মারা যাওয়ার পর ভেঙ্কাইয়া নাইডুর মনে হচ্ছে এই খামতির কথা। কেন্দ্রে রাজ্যে তো তাদেরই সরকার, তাহলে খামতিটা হলো কেন? এবিপি আনন্দর হাতে আসা এই নথি বলছে যে বাসটির ওপর জঙ্গি হামলা হয় তার পারমিট ছিল, অর্থাৎ বাসের গতিবিধির ব্যাপারে তথ্য ছিল অমরনাথ শ্রাইন বোর্ডের কাছে। কিন্তু বাসটির যেদিন অমরনাথ থেকে ফেরার কথা ছিল সেদিন সেটা ফেরেনি, দুদিন বাদে শ্রীনগর ঘুরে ফিরেছে। ফলে বাসটি রেজিস্টার্ড থাকলেও নির্দিষ্ট দিনে না ফেরায় সেটি আনরেজিস্টার্ড হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, একটা বাস নির্দিষ্ট দিনে ফিরল না, কেন সেটা কারোর চোখে পড়ল না? গত 27শে জুন সংবাদ সংস্থা পিটিআই সূত্রে দাবি করা হয়েছিল জম্মু কাশ্মীর পুলিশের আইজি মুনির খান সেনা, সিআরপিএফ ও ডিআইজিদের একটি চিঠি পাঠান। সেখানে তিনি লেখেন, অনন্তনাগের এসএসপির কাছ থেকে পাওয়া গোয়েন্দা তথ্য অনুযায়ী জঙ্গিরা 100 থেকে 150 জন অমরনাথ যাত্রীকে হত্যা করার ছক কষেছে। পাশাপাশি জঙ্গি নিশানায় রয়েছে 100 জন পুলিশ ও আধিকারিক। এই আশঙ্কাই সত্যি হয়েছে সোমবার। পুলিশ সূত্রে খবর, হামলার আগে মেষপালকদের ছদ্মবেশে 3 বার রেকি করে গিয়েছিল জঙ্গিরা। এমনকি প্রাথমিকভাবে গোয়েন্দাদের অনুমান, গুজরাটের বাসটি যে নির্দিষ্ট দিনে ফেরেনি সেটা জানতে পারার পরই হামলার জন্য ছক কষেছিল জঙ্গিরা। সন্ধ্যে 7টার পর অমরনাথ যাত্রার সঙ্গে যুক্ত কোনো যান হাইওয়েতে ওঠার নিয়ম নেই, কারণ সন্ধ্যে 7টার পর গাড়ি বা বাসের সঙ্গে কোনো নিরাপত্তা থাকে না। তারপরও বাসটি এত রাতে যাচ্ছিল, কিন্তু কোনো সিকিউরিটি পোস্টে কেন বাসটিকে আটকানো হলো না? এখানেই বিরোধীদের প্রশ্ন, এত গাফিলতি হলো কেন? সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও হামলা রুখতে না পারা কি রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা নয়? কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর বক্তব্য, নিরাপত্তায় এরকম ঘাটতি মানা যায় না। এর দায় নিয়ে প্রধানমন্ত্রীকে এমন ব্যবস্থা নিতে হবে যাতে এরকমটা আর না হয়। ये राष्ट्रीय सुरक्षा और अमरनाथ यात्रियों की सुरक्षा में भारी भूल का मामला भी है। अगर 25 जून को ही इंटेलिजेंस इनपुट्स आए थे कि उग्रवादियों द्वारा ऐसा दुर्दांत हमला किया जाएगा, तो उचित कार्यवाही क्यों नहीं की गई? Despite very good intelligence inputs, why was precautionary measures not taken? And the guilty, whoever it is, must be identified and brought to book. জঙ্গি হামলার পর বিজেপির একাংশ এই বলে যুক্তি সাজাচ্ছে যে নিরাপত্তা বাহিনী যতই সতর্ক থাকুক, জঙ্গিরা 99 বার ব্যর্থ হওয়ার পর একবার সফল হলেই তাদের কার্যসিদ্ধি হয়ে যায়। अगर दुश्मन आपका है, जिंदा है, और वो आमदा है पर हमला करने के लिए, तो 10 बार हमला करेगा, 9 बार आप उसको विफल करके 10वां बार हो सकता है कि सक्सेसफुल हो जाए। वो दुश्मन को खत्म करना, सिक्योरिटी फोर्सेस को 100 आउट ऑफ 100 टाइम्स सफल होना पड़ता है। टेररिस्ट को 1 आउट ऑफ 100 टाइम्स भी सफल हो गया तो वो अपनी घटना को अंजाम दे सकता है। কিন্তু পাল্টা বিরোধীদের প্রশ্ন, এখন সরকারে বসে বিজেপি যেটা বলছে, বিরোধী থাকাকালীন তাদের কি সেটা মনে হতো না? তাহলে তখন কেন তারা তৎকালীন সরকারের নিন্দা করত? এই ইস্যুতে মোদী সরকারকে এক হাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমরনাথ যাত্রী যাচ্ছে,
তাদের গুলি করে মেরে দেওয়া হচ্ছে। এই কেন্দ্রীয় সরকার কিচ্ছু করতে পারে না, মানুষকে প্রোটেকশন দিতে পারে না, শুধু মানুষকে বিপদের মধ্যে ফেলে দিতে পারে, সর্বরকম ব্যর্থ। অমরনাথ যাত্রীদের ওপর হামলা নিয়ে এদিন দিল্লিতে এবং কাশ্মীরে উচ্চপদস্থ বৈঠকও হয়েছে। এবিপি আনন্দ। ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে আসবো। আমার কোনো সংশয়ের জায়গা নেই যে পাকিস্তানের দিক থেকে একেবারে টার্গেটেড হামলা, কিন্তু আমি আবার যেটা বলছি সেটা বুরহানের 1 বছরের মৃত্যুবার্ষিকী, সমস্ত সিআরপিএফ সেনার সংখ্যা, সিকিউরিটি ফোর্স 15% অ্যাটলিস্ট বাড়ানো হয়েছিল। কোথায় ল্যাপস রয়ে গেল? সিভিয়ার সিকিউরিটি ল্যাপস ছাড়া তো ব্রিগেডিয়ার দাস এটা হতে পারে না। হ্যাঁ দেখুন, ল্যাপস তো একটা হয়েছে, এতে একটা ল্যাপস হচ্ছে যে একটু ইন্টেলিজেন্স থাকা উচিত ছিল, লোকাল পুলিশ যারা এগুলো জানতে পারা উচিত যে এরকম কেউ রাস্তায় বেরিয়েছে। আরেকটা ল্যাপস হচ্ছে যে এই বাসটা কি করে চললো সন্ধ্যেবেলার পরে, অন্ধকারের পরে, এগুলো চলার কথাই না, কিন্তু ঘটনাটা কি হয় আপনাকে আমি বলছি। মানুষেরা যায় তীর্থ করতে, অনেক পয়সা খরচা করে, অনেক কষ্ট করে, গুজরাটের থেকে এসছেন, এবং তারা তখন একটু শ্রীনগরে যায়, শপিং করে, শাল কেনে, কাশ্মীরের নানান রকম জিনিস, আখরোট, এই ছোটোখাটো হ্যান্ডিক্রাফট কেনে 2-3 দিন। তখন আর সিকিউরিটি ফোর্সের আওতায় তারা পড়ে না। কেন? মানে ওভারঅল সিকিউরিটির আওতায় পড়ে, বাট যাত্রা স্পেসিফিক যে সিকিউরিটি, প্রায় 3 থেকে 6 লক্ষ যাত্রীকে তারা প্রত্যেক বছর পার করেন, ফলে তাদের আওতায় পড়ে না। এবং সেই মাঝখানে, এটা কিন্তু শ্রীনগর থেকে অনেকটা দূরে হয়েছে, 50 কিলোমিটার দূরে, খানাবলের কাছে, যেটা ওরা ফিরে যাচ্ছিলেন, এবং যাত্রার 2-3 দিন পরে সেই মাঝখানে একটা সময়, এটা দুঃখজনক যে হয়েছে, যে একটা ল্যাপস তো ঘটেছে, পুলিশ ওদেরকে এই যে একটা সিভিয়ার গ্যাপ পড়ে গেল, 8 তারিখে ফেরার কথা, 10 তারিখে ফিরলেন, 2 দিন মধ্যখানে থেকে গেলেন, এরকম তো হতে পারে না। করে এগুলো টুরিস্টরা করে, শোনে না তারা সিকিউরিটি ফোর্সের কথা। এবং আমাদের তো একটা আছেই ব্যাপার যে কিছু হবে না, আমার কিছু হবে না, সবাই ভাবে আমার কিছু হবে না। আপনি কলকাতা শহরে দেখুন, বিনা হেলমেট সবাই ঘুরছে, ঠিক, আমার কিছু হবে না। আপনি ছেড়ে দিন, তারপরে তো তারা কনভয়েতে ঢুকলো, সেই কনভয় থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, টায়ার বাস করলো, সেই কনভয়ের ওয়েট করলো না, বা কেউ তাদের জন্য ওয়েট করলো। হ্যাঁ, এক্স্যাক্টলি, ওয়েট করা উচিত ছিল। এবং যখন সিকিউরিটি ফোর্স ছিল ওই কনভয়েতে, তাদের একটা খবর দেওয়া উচিত ছিল, এখানে একটা আছে। ল্যাপস তো হয়েছে, ইন্টেলিজেন্স ফেলিয়ারও হয়েছে, বাট যেটা হচ্ছে যে অনেক কাজ করতে গিয়ে এরকম একটা দুটো হয়ে যায়, দুঃখজনক। বাট সুমন, আমি সবসময় আপনার সাথে কিছু পজিটিভ কথা বলি। পজিটিভ হচ্ছে কাশ্মীর কিন্তু খুব বিউটিফুলি এখন ইউনাইটেড হয়ে গেছে। আমি তো, আপনি জানেন, জম্মু কাশ্মীর রেজিমেন্টের লোক, আমি, আমার সব জওয়ানেরাই ওখানে থাকেন। তো এবার কাশ্মীরে এখন কিন্তু সবাই একভাবে বলছে এটা খুব নিন্দার ব্যাপার, পলিটিক্যালি, সোশ্যালি, রিলিজিয়াসলি। আমি আপনার একাধিক কাশ্মীরি যুবক, বয়স্কদেরও সাউন্ড বাইট শোনাবো, তারা প্রত্যেকে নিন্দা করছে। কাশ্মীরে এই যাত্রাটাতে কিন্তু একটা বিরাট ইকোনমিক ব্যাপার থাকে, এবং সাপোর্ট সিস্টেম, যারা ঘোড়া চালায় এরা কিন্তু ধর্ম হিসাবে না, ম্যাক্সিমাম মুসলিম লোকেরাই চালায় না, এবং তারা খুব ভালোভাবে নিয়ে যায়, লোককে অনেক হেল্প করে, খাবার দেয়, কম্বল দিয়ে দেয়। এই যাত্রাতেই দেখাবো যে কিভাবে ভীষণ হেল্প করে, এবং আমার জওয়ানদেরও বাবা মা তারাও এই যাত্রার থেকে অনেক সময় প্রফিট করেন আর কি। হ্যাঁ, কেউ চায় না এই যাত্রাটা নষ্ট হোক, এবং একটা লজ্জাজনক ব্যাপার হয়ে গেছে, এবং অ্যাপলিটিক্যালি সবাই বলছে যে হয়ে গেছে। বাট যেমন আমি দেখলাম যে পলিটিক্যাল কমেন্ট এলো যে গাফিলতি, হ্যাঁ গাফিলতি হয়েছে, একটুখানি গাফিলতি হয়েছে, সেটা সিকিউরিটি ফোর্সেসের হয়েছে, মানে এবং জারি হোক। আমি বলছি যে গাফিলতি 7টা প্রাণ ঝরে গেছে, আর 7টা প্রাণ ঝরে গেছে বলা যায় একটুখানি গাফিলতি না, একটা ইনসিডেন্টে 7টা প্রাণ ঝরে গেছে আর কি। এবং আরো খারাপ হতে পারতো, কিন্তু এই বাস ড্রাইভারটা তাড়াতাড়ি করে ওখান থেকে উনি নিয়ে গেছেন সরিয়ে একটা জায়গায়, তাতে একটু বেটার হয়েছে। দ্যাট ইজ ওয়ান। সেকেন্ড থিং হচ্ছে যে আরেকটা ব্যাপার হচ্ছে, কেউ কিন্তু এতে দমে যায়নি, আমাদের দেশের প্রাণ যা, সবাই আবার আজকে একটা পার্টি গেছে যাত্রার জন্য, এবং যাত্রা কন্টিনিউস, এন্ড ইট উইল কন্টিনিউ। এবং সেই পুরো রাস্তাতে চিৎকার করতে করতে লোক জানছে, এবং বন্ধু বান্ধবরা বলছে ওখানে যে এটাতে আরো লোকের জোশ এসছে, আমরা যাব, দেখি কি হয় আর কি। এগুলো পজিটিভ অ্যাসপেক্ট একেবারে। আমি পাশাপাশি আপনাদের দেখাবো যে গেছিলেন পুণ্য অর্জনের জন্য, আর ফিরল নিথর দেহ। সেই পরিবারের মানুষজন বলছেন, কবে বন্ধ হবে এই রক্তের খেলা? দেখুন। গেছিলেন পুণ্য লাভের আশায়, ফিরলেন জঙ্গিদের গুলিতে প্রাণ দিয়ে, কফিন বন্দী হয়ে। অনন্তনাগে অমরনাথ ফেরত তীর্থযাত্রীদের বাসে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে 7 জনের, আহত 19 জন। নিহতদের মধ্যে 5 জন গুজরাতের এবং 2 জন মহারাষ্ট্রের বাসিন্দা। মঙ্গলবার সকালে বায়ুসেনার বিমানে আহত এবং নিহতদের জম্মু কাশ্মীর থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় সুরাত।
সুরাট থেকে আবার হেলিকপ্টারে করে মহারাষ্ট্রের বাসিন্দা দুজনের দেহ নিয়ে যাওয়া হয় মুম্বাই। মেঘলা দিনে নিহতদের পরিবারেও ছিল শোকের আবহ, যাতে মিশে রয়েছে কাছের মানুষকে হারানোর যন্ত্রণা। এই মানুষগুলোর কথায় বারবার ঘুরে ফিরে এসেছে একটাই আর্জি, এবার শেষ হোক এই রক্তের খেলা। मांग तो यही है कि आतंकवाद खत्म करो, कम से कम जाने वाले इंसान को शांति से जाना चाहिए। अब तो हमारा तो परिवार चला ही गया है, वो तो वापस आएगा नहीं, कम से कम आगे किसी के परिवार के साथ ऐसा ना हो। মঙ্গলবার জঙ্গি হামলার শিকার হয়েও যারা প্রাণে বেঁচে গেছেন তারাও আতঙ্কের গ্রাস থেকে বেরোতে পারছেন না। চোখ বুঝলেই ভেসে উঠছে অন্ধকারের ওপার থেকে গুলি ছুটে আসার সেই দৃশ্য, কানে বাজছে গুলির শব্দ। फटाफट लोग मारने लगे गोली, हम लोग का आंख बंद हो गया। जैसे फायरिंग हुई पहले तो लगा कि क्रैकल फूट रहे हैं, बाद में देखा कि गोली मेरे को भी लगी। সোমবারের জঙ্গি হামলা সত্ত্বেও মঙ্গলবার সকাল থেকে অমরনাথের দিকে যাত্রা শুরু করেন তীর্থযাত্রীরা। কাশ্মীরি যুবকরাও বলছেন ভয়ের কিচ্ছু নেই, তীর্থযাত্রীরা আসুন, নিরাপত্তা তাঁরা দেবেন। हम लोग पूरे कश्मीरी जितने भी हैं मिलजुल के ये यात्रा करते हैं। कश्मीरी लोग प्यार का भूखा है और हम लोग यहाँ भाईचारे के साथ ये यात्रा करते हैं। हम यही कहना चाहेंगे, आपका बहुत बहुत स्वागत करते हैं हम, कि आप लोग आए और यहाँ पे अपनी पूरी यात्रा जो है आप सफल करें। জঙ্গিরা পুণ্যার্থীদের মনোবল ভাঙতে পারেনি, কাশ্মীরিরাও কাশ্মীরিয়তের যোগ্য নমুনা দিচ্ছেন। কিন্তু মোদী সরকার এই হামলার জবাব কিভাবে দেবে, সেটাই বড় প্রশ্ন। এবিপি আনন্দ। আমি ব্রিগেডিয়ার দাসের সঙ্গে সম্পূর্ণ একমত যে সত্যি সত্যি মনোবল ভাঙা যায়নি, কিন্তু আপনাদের একবার দেখাবো যে 17 বছর আগে ঠিক কিভাবে 2000 সালে এই রকমই বর্বর হামলা নেমে এসেছিল, 30 জনের প্রাণ চলে গেছিল অমরনাথ যাত্রায়। অমরনাথ এই গুহার আনুমানিক বয়স 5000 বছর, সমতল থেকে উচ্চতা 12,756 ফুট, বিপদসংকুল যাত্রাপথ, তাও ফি বছর ছুটে আসেন অসংখ্য পুণ্যার্থী, কেউ নিজে ওঠেন, কেউ অপরের সাহায্য নিয়ে। পুণ্যলাভের আশায় যাওয়া এই মানুষগুলোকেই সোমবার আবার টার্গেট করেছে জঙ্গিরা, যা মনে করিয়ে দিচ্ছে 2000 সালের সেই ভয়াবহ নাশকতার কথা। দিনটা ছিল 1 আগস্ট। তীর্থযাত্রীদের ভিড়ে সরগরম ছিল পহেলগাঁও বেস ক্যাম্প। সন্ধে সেখানেই অত্যাধুনিক অস্ত্র ও বিস্ফোরক নিয়ে হামলা চালায় জঙ্গিরা। চলে এলোপাথাড়ে গুলি ও গ্রেনেড। এই ঘটনায় 29 জনের মৃত্যু হয়। এই নাশকতার ঘটনা বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল তদানীন্তন কেন্দ্রীয় সরকারকে। ঘটনার পরই পহেলগাঁও ছুটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। তদন্তে উঠে আসে নৃশংস এই হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল লস্কর-ই-তৈবা। এবারও সেই তাদের নামই, সঙ্গে হিজবুল মুজাহিদিন। গত 8 তারিখে হিজবুল মুজাহিদিনের মৃত কমান্ডার বুরহান ওয়ানির প্রথম মৃত্যুবার্ষিকী ছিল। তারিখই বদলা নিল জঙ্গিরা। আর এই হামলার সঙ্গে দুটো অতি পরিচিত নাম ফের সামনে এসেছে। এক, লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সঈদ, পাকিস্তানের নাগরিক, রাষ্ট্রপুঞ্জের ঘোষিত আন্তর্জাতিক সন্ত্রাসবাদী। কিন্তু তাতে কিচ্ছু এসে যায় না হাফিজের। সে দিব্য ভারতকে হুমকি দেয়, রক্তাক্ত করে। না আমেরিকা, না নয়াদিল্লি, কারোর কোনো চাপেই পাকিস্তান এই সন্ত্রাসবাদীর ওপর লাগাম কষে না। আরেকজন হলো হিজবুলের প্রধান সৈয়দ সালাউদ্দিন। একসময় কাশ্মীরের বাসিন্দা ছিল সে, কিন্তু 9এর দশকে পাকিস্তান চলে যায়। মোদির আমেরিকা সফর চলাকালীন তাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করে আমেরিকা। অনেকে একে মোদিকে ডোনাল্ড ট্রাম্পের উপহার বলে মনে করলেও সালাউদ্দিন রীতিমতো সাক্ষাৎকার দিয়ে তাচ্ছিল্যের সুরে নিষেধাজ্ঞা জারিকে উড়িয়ে দিয়ে ফের ভারতকে রক্তাক্ত করার হুঁশিয়ারি দিয়েছিল। अमेरिका ने आपको नाजायज लेकिन दहशतगर्द तो करार दे दिया, क्या फर्क पड़ेगा आपकी सेहत पे और आपकी तहरीक की सेहत पे? अल्हम्दुलिल्लाह जी, मेरी सेहत भी तब से बढ़ गई और तहरीक की सेहत भी बहुत बेहतर हो गई। लेकिन आप यानी आप लोग कर सकते हैं, लेकिन करना नहीं चाहते। इंशाअल्लाह सलाहियत मौजूद है, कश्मीर से सलाहियत मौजूद है, इंडिया के अंदर सपोर्ट मौजूद है, लोग वहां पर मौजूद हैं और इंशाअल्लाह अज़ीज़ हमारी ऑपरेशन एफिशिएंसी सलीम भाई ऐसी किसी भी जगह हिंदुस्तान के मफाद को निशाना कर सकते। আর এরপরই নিরীহ অমরনাথ পুণ্যার্থীদের প্রাণ কেড়ে নিল জঙ্গিরা। কিভাবে এই জঙ্গি মাস্টারমাইন্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন নরেন্দ্র মোদী, অজিত দোভাল, বিপিন রাওয়াতরা, সেদিকেই নজর গোটা দেশের। এবিপি আনন্দ। সেলিম গফুর
গোটা দেশের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আজ কুর্নিশ জানাচ্ছেন এই মানুষটিকে। ইনি হচ্ছেন সেই অমরনাথ যাত্রীবাহী বাসের চালক যে বাসটিকে জঙ্গি আক্রমণের মুখে পড়তে হয়েছে। কার্যত 2 কিলোমিটার মাথা নিচু করে বাসটি চালিয়ে অসংখ্য মানুষের প্রাণ বাঁচালেন সেলিম। কিভাবে দেখুন। অনন্তনাগের জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে 7 জন তীর্থযাত্রীর। তবে যে 50 জনের প্রাণ বেঁচে গিয়েছে তারা এখন দুহাত তুলে আশীর্বাদ করছেন এই মানুষটিকে। নাম সেলিম গপু। সোমবার রাতে যে বাসের ওপর জঙ্গিরা হামলা চালায় তার স্টিয়ারিং ছিল সেলিমেরই হাতে। সোমবার রাতে অনন্তনাগে জঙ্গিরা যখন 3 দিক থেকে বাস লক্ষ্য করে গুলি বৃষ্টি করছে তখন ভয় পেয়ে বাস থামাননি সেলিম। উল্টে অ্যাক্সেলারেটরে চাপ দিয়ে ঝড়ের গতিতে বাস ছুটিয়ে তা থামান একটি সেনা ক্যাম্পের সামনে। गाड़ी इतना भगाया क्या, स्पीड बढ़ा दी मैंने। 60 की स्पीड थी मेरी, उसके बाद 70-80 की स्पीड करके 2 किलोमीटर के बाद मेरे को जैसा ही कैंप मिला मिलिट्री कैंप, उसमें मैं खड़ा कर दिया और मिलिट्री कैंप ने हमारी तुरंत हमारा बंदोबस्त किया। সামনে থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে গুলি, পেছন থেকে ভেসে আসছে যাত্রীদের আর্তনাদ। কিন্তু সেলিম মনের জোর হারাননি। তিনি বুঝেছিলেন বাস থামালেই সবার মৃত্যু নিশ্চিত। अगर 2 मिनट के लिए ब्रेक लगा देते तो मैं भी नहीं बच पाता और कोई भी नहीं बच पाता, ये तो गारंटी थी। সেলিম যে রাজ্যের বাসিন্দা সেই গুজরাতের মুখ্যমন্ত্রী পর্যন্ত তার तारीफ না করে থাকতে পারেননি। सलीम को गुजरात गवर्नमेंट की ओर से मैं धन्यवाद देता हूं और भारत सरकार में वीरता पुरस्कार के लिए गुजरात सरकार रेकमेंड करेगी। সেলিমের জন্য 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন জম্মু কাশ্মীরের রাজ্যপাল NN ভোরা। তার নাম বীরতা পুরস্কারের জন্য প্রস্তাব করা হবে বলে জানিয়েছে জম্মু কাশ্মীর সরকার। আর অমরনাথের এই পুণ্যার্থীদের কাছে সাক্ষাৎ ভগবানের রূপ সেলিম বলছেন তাকে সাহস জুগিয়েছেন ঈশ্বর। ऐसे टाइम में मालिक ने, बाबा ने हिम्मत दे दी, तो जान जब आती है तो मालिक ने हिम्मत दे दी तो निकल गए। অমরনাথের লিঙ্গকে বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক বলে ধরা হয়। কথিত আছে 1850 সালে গুহার ভেতর এই লিঙ্গ আবিষ্কার করেন বুটা মালিক নামে এক মুসলিম। প্রতিবার অমরনাথ যাত্রা উপলক্ষে পথে নামেন হাজার হাজার মুসলমান সম্প্রদায়ের মানুষ। কেউ তীর্থযাত্রীদের ঘোড়ায় চড়িয়ে পৌঁছে দেন, কেউ টুলিতে করে। পথের ধারে আপ্যায়ন থেকে তীর্থযাত্রীদের জন্য মেডিকেল ক্যাম্প, সবকিছুই সামলান কাশ্মীরিরা। এভাবেই মিলেমিশে যায় ধর্ম সম্প্রদায়। এবারও লস্কর জঙ্গিরা যখন 7 জন তীর্থযাত্রীর প্রাণ কাড়ল তখন 50 জনের প্রাণ বাঁচিয়ে সম্প্রীতির নজির তৈরি করল সেলিম। आतंकवाद का कोई धर्म नहीं होता है। वो ये नहीं देखते कि गोली मुसलमान को मार रहे हैं या हिंदू को मार रहे हैं। अभी ड्राइवर तो मुसलमान ही था, पर फिर भी उसने एक सबूत दिया कि मुसलमान हो तो भी मतलब वो देश के हित में ही है। भगवान ने तो सबको एक ही बनाया है ना, उसे फर्क नहीं करने को चाहिए। भाई भाई समझ के रहते। मेरे बच्चे ने जो लोगों को बचाया, मुझे बहुत खुशी हुई। शुक्रिया करेंगे उसका कि उसने इतने लोगों की जान बचाई। और जो हमलावर है उनको तो निंदा करना चाहिए कि उनको तो दिखते से गोली मार देना चाहिए। গর্বের সঙ্গে সবার কাছে এখন ঘরের ছেলের গল্প করছে সেলিমের পরিবার। तो मुझे रात में मेरी ननन से पता चला कि ऐसी ऐसी बात हो गई है। वो उसने 2 किलोमीटर तक गाड़ी इतनी फास्ट चलाई और वो उन्होंने पैसेंजरों की जान बचाई। तो तुझे खुशी होनी चाहिए। मैं रोते बैठी थी, उनकी मम्मी भी रोते बैठे थे, हम लोग नमाज पढ़ रहे थे। প্রায় 8-9 বছর ধরে তীর্থযাত্রীদের নিয়ে অমরনাথ যান সেলিম। তবে এবারের অভিজ্ঞতা তিনি কোনোদিনও ভুলতে পারবেন না। আর সেলিমকে কোনোদিনও ভুলতে পারবেন না অমরনাথ থেকে ফিরে আসা এই হিন্দু পুণ্যার্থীরা। গোটা দেশ জুড়ে এরকম অসংখ্য সেলিম রয়েছেন যারা মনুষ্যত্বে বিশ্বাস করেন, ধার্মিক ভেদাভেদে নয়। इस घर को बचाने के लिए मुझे एक नहीं 10 सलीम की जरूरत है। 10 नहीं साहब, 10,000 मिलेंगे अगर आप भरोसा करेंगे तो। सलीम, मेरी बात सुनिए सर, फिर कभी किसी सलीम से मत कहना ये मुल्क उसका घर नहीं। एबीपी आनंद। আমি রাজুর কাছে যাব। রাজু, শুধুমাত্র কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের মতো বিরোধী দল নয়, সরকারের এই বিষয়ে সমালোচনা শিবসেনা, ভিএইচপি, আরএসএস বিবৃতি দিয়ে সাংবাদিক সম্মেলন করে করা হচ্ছে। যেটা মূল যুক্তি বিরোধীদের সেটা হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে 29শে সেপ্টেম্বর 2016। তারপরে এখনো পর্যন্ত শুধু এবছর জানুয়ারি থেকে জুন 124টা জঙ্গি হামলা হয়েছে।
সার্জিক্যাল স্ট্রাইকের পর 21টা বড় হামলা হয়েছে 3 বছরে। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে 103 জন সিভিলিয়ান এবং 220 জন জওয়ানের মৃত্যু হয়েছে। তো সবাই প্রশ্ন তুলছেন, এরম তো বলা হয়েছিল যে পাক সন্ত্রাসবাদীদের একবারে কোমর ভেঙে দেওয়া হয়েছে সার্জিক্যাল স্ট্রাইক করে, তো কোথায় কি হলো? তারপরে জওয়ানদের মুন্ডচ্ছেদ বলুন, আজকের অমরনাথ হামলা, নাগরোটার আর্মি ক্যাম্পে হামলা, একটার পর একটা ঘটনা, 21টা কার্যত। না দেখুন, প্রথমেই যারা মারা গেছেন অমরনাথে তাদের আত্মার শান্তি কামনা করছি আর পরিবারকে সমবেদনা জানাচ্ছি। দেখুন, সরকারের কাজ করছে। আপনারা যে তথ্যগুলো দিচ্ছেন, আমরা পূর্বে যে সরকারগুলো ছিল তার তথ্যগুলো আপনাদের শরীক শিবসেনা, তারপরে আমরাও যদি তথ্যগুলো দিই তাহলে সেই তথ্যগুলোতেও দেখা যাবে যে কাশ্মীরে আজকে থেকে নয়, দীর্ঘদিন ধরে এই হামলা চলছে। আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি, নরেন্দ্র মোদী সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন এবং সার্জিক্যাল স্ট্রাইক করার পর ভারতবর্ষের যারা বিরোধী নেতা নেত্রীরা আছে তারা প্রশ্ন চিহ্ন তুলেছিলেন। তা স্বাভাবিক, তারা প্রশ্ন চিহ্ন চলবেই। আমরা কনসার্ন এই বিষয়ে, যে জিনিসগুলো হচ্ছে আমরা কনসার্ন। এই আজকের গতকালকের ঘটনা নিয়ে আমরা ইনকোয়ারি করছি। দেখুন, এখন ভারতবর্ষে বিজেপি ক্ষমতায় এলে আমরা বুঝতে পারছি যে 2000 সালের কথা বললেন অমরনাথ যাত্রা, এখানে রাজনৈতিক নেতাও বলছেন, একজন শুনছি সীতারাম ইয়েচুরি, তিনিও 2000 সালের ঘটনা টেনেছিলেন এবং বলছিলেন বিজেপি তখন সরকারে ছিল। আজকে কিছুক্ষণ আগে যিনি বললেন, আপনি কি বলছেন বিজেপি ক্ষমতায় বলছি লোকাল এখানে সাপোর্ট একটা আছে, এটা অস্বীকার করার জায়গা নেই, লোকাল সাপোর্ট রয়েছে। আর সেখানে লোকাল সাপোর্ট এবং যখন ভারতীয় জনতা পার্টি আসছে তাকে ম্যালগিন করার জন্য, ভারতীয় জনতা পার্টিকে ম্যালগিন করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা চালাচ্ছে এই উগ্রবাদীরা। আমরা করতে দেবো না, হতে দেবো না, আমরা করতে দেবো না, হতে দেবো না। সাথে সাথে আরো বলছি, আজকে বললেন যে কোনো লোকাল সাপোর্ট নেই, সাথে সাথে আরো আমরা বলছি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পাশে বসে আছেন, ওনাকে জিজ্ঞেস করুন, উনিও জানেন, রাজনাথজিও জানেন। লোকাল সাপোর্ট বলতে সবসময় যে কাশ্মীরেই সাপোর্ট হবে এরকম তো নয়। পশ্চিমবাংলা সব থেকে বড় সাপোর্ট আমরা দেখতে পারি। উগ্রপন্থী ধরা পড়লে সিম কার্ড পশ্চিমবাংলার থেকে পাওয়া যায়, বসিরহাট থেকে, আমরা দেখেছি। আর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, আবার আমি দেখলাম কিছুক্ষণ আগে, তিনি কি বলছেন, রাজ্যের কথা বলছেন না, কেন্দ্র সামলাতে পারছেন না। আর আপনার রাজ্যে কি হচ্ছে? পাহাড়ে না, শুনুন আমার বলতে দিন, পাহাড়ে একটার পর একটা লাভ করছে, গুলি করছে। আজকে তৃণমূলের কেউ নেই, থাকলে অবশ্যই আপনাকে তৃণমূলের কেউ আছে না আছে, আমার দরকার নেই, কিন্তু আমাকে বলতে হবে কথাটা। পাহাড়ে একটার পর একটা লাভ পড়ছে সুমনদা। আজকে সমন্বয় কমুনাল রাইড হচ্ছে আর সেখানে একটার পর একটা লাভ পড়ছে। ঠান্ডা মাথায় ভাববেন অমরনাথ যাত্রী নিয়ে অনুষ্ঠান, অমরনাথ যাত্রী নিয়ে অনুষ্ঠান, মুখ্যমন্ত্রী কোথায় বলতে দেখুন, বলবেন। সুমন, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে এটা অতীব গুরুত্ব। একদিকে যেমন যে ঘটনাটা, ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, সেটাকে আজকে ভারতবর্ষের সমস্ত প্রান্তের, সমস্ত বর্ণের, সমস্ত রাজনৈতিক রঙের মানুষ তারা কন্ডেম করেছেন। এবং আমি বিশ্বাস করি ভারতবর্ষের প্রত্যেকটা রাজনৈতিক দল আর সরকারের কাছে এবং সরকারকে সমর্থন করবার মধ্য দিয়ে এই ঘটনার মোকাবিলা যেভাবেই করা সম্ভবপর হয় সরকারের, সেটা সঙ্গে আমরা সবাই রয়েছি। যেটা ব্রিগেডিয়ার বলছিলেন, আমি ওনার সঙ্গে একমত যে হোম মিনিস্টার যথার্থভাবেই বলেছেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যে কাশ্মীরের মানুষ অনেক দিন পরে কিন্তু এই একটা পার্টিকুলার ইস্যুকে সামনে এনে তারা কিন্তু রাস্তায় নেমেছেন এবং তারা এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। আপনাদের চ্যানেলও সেটা আপনারা দেখালেন। আমি আলোচনাটাকে একটু বিস্তারিত করতে চাই। আসলে কাশ্মীরে একটা ভয়ঙ্কর রকমের রাজনৈতিক এবং সিকিউরিটি একটা সমস্যা আছে, দীর্ঘদিন ধরে আছে। এটা কোনো রাজনৈতিক দলের জন্য সেটা তা নয় এবং তাই জন্য আজকের ঘটনার জন্য বিজেপিকে ব্লেম করা, আমি সেটাতে বিশ্বাসও করি না। এগুলিতে একটা কন্টিনিউয়েশন একটা রয়েছে এবং সেক্ষেত্রে দেখতে গেলে যে সার্বিকভাবে দেখতে হবে। পাকিস্তান যে কনভেনশনাল ওয়ারে আর কি যেতে চায় না, তাই জন্য তারা প্রক্সি ওয়ারের আশ্রয় নিচ্ছে এবং এটা প্রায় 20-25-30 বছর ধরে চলছে। সেইটার তীব্রতাটা কিন্তু বেড়ে গেছে এবং সেই তীব্রতাটা বাড়ার দুটো দিক। একটা হচ্ছে বর্তমানে
আমি নিন্দা করার জন্য বলছি না, খুব সামগ্রিকভাবে দেখতে গেলে ভারতবর্ষের আন্তর্জাতিক অবস্থান সেটা কিন্তু আজকে দুর্বল হয়েছে। আপনি যদি খেয়াল করে দেখবেন আমাদের নেইবারহুড বা এক্সটেন্ডেড নেইবারহুড বা আমেরিকার প্রেক্ষাপটে বা সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সম্পর্ক এবং চীনের সঙ্গে সম্পর্ক তো বটে, সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা সার্বিক একটা অবনয়ন হয়েছে এবং তার সঙ্গে যুক্ত হয়েছে যতই আমাদের সরকার চেষ্টা করুন না কেন, সরকার একটা বলেছিলেন এবং আমরাও আশ্বস্ত হতে চেয়েছিলাম যে ডিমনিটাইজেশনের ফলে আতঙ্কবাদ সন্ত্রাসী তাদের কোমর ভেঙে যাবে। এটা অবশ্য সরকার মনে করতে পারেন, তারা চেষ্টা করেছেন যে হয়তো হতো, ঠিক আছে, ভালো কথা। তারপরে আমরা এটাও জেনেছি যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। তো এই দুটো একটা বড় ইপোক মেকিং ডেভেলপমেন্ট আর কি এই সরকার করেছে, সার্জিক্যাল স্ট্রাইক অ্যান্ড ডিমনিটাইজেশন। দুটোর সঙ্গে আর কি সন্ত্রাসবাদকে মোকাবিলা এবং সেটাকে প্রতিহত করবার একটা সম্পর্কের কথা সোচ্চার কণ্ঠে আর কি ঘোষণা করা হয়েছিল। আজকে দেখা যাচ্ছে যে দুটোর সঙ্গে সম্পর্কটা পুরোপুরি নেগেটিভ, অর্থাৎ কোনো অবজেক্টিভই আর কি সফল আমরা হতে পারিনি। তার সঙ্গে যেটা যুক্ত হচ্ছে, আপনারা আমার খারাপ লাগছে এটা বলতে, ব্রিগেডিয়ার এখানে বসে আছেন, দেখুন এই যে পাঠানকোটের ঘটনা যেটা হয়েছে, যেটাকে আমি পয়েন্ট করতে চাই, সেখানে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছিল দ্যাট দেয়ার ওয়াজ এ প্যাটার্ন অফ নেগলিজেন্স, দেয়ার ওয়াজ এ প্যাটার্ন অফ ক্যালাসনেস ইনভলভড, কিন্তু সেটাকে কোনো রকম বিধি ব্যবস্থা গ্রহণ করা হলো না। আইএসআই এর লোকেরা এসে সেটাকে ইনভেস্টিগেশন করে পাকিস্তানকে তারা কার্যত ক্লিন চিট দিলেন। তো এইরকম আমাদের আজকে এটা তো সবাই বলছেন যে ইন্টেলিজেন্স ইনপুট ছিল, নানা রকম গাফিলতির দিকগুলি হয়েছে। আমি সবসময় সরকারকে বা অ্যাডমিনিস্ট্রেশনকে ব্লেম করতে চাই না, কিন্তু একটা সামগ্রিকভাবে নিতে হবে যে কাশ্মীরে আমাদেরকে আস্তে আস্তে দুপা করে এগোতে হবে পজিটিভ ব্যালেন্সের জন্য। সেক্ষেত্রে আমরা না এগিয়ে বরঞ্চ পিছিয়ে পড়ছি, সেটা কিন্তু কাম্য হতে পারে না। আপনি দুটো জিনিস বললেন, একটা হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক আর একটা হচ্ছে ডিমনিটাইজেশন, যে দুটো প্রচুর প্রচার হয়েছে কিন্তু সেইভাবে হয়নি। আমি শুধু রাজুর সপক্ষে বা এই সরকারের সপক্ষে একটা ডেটা রাখি, সেটা 2017 সালের প্রথম থেকে এই প্রথম 6 মাসে 95 জন জঙ্গি কিন্তু ভারতীয় সেনাবাহিনীর হাতে মারা গেছে। এই ডেটাটাও কিন্তু ইউপিএ সরকারের আমলে নজিরবিহীন। এটা রেলেভেন্ট, তার কারণটা হচ্ছে যে নাম্বার অফ অ্যাটাকস হ্যাজ গন আপ এবং তার ফলে যারা পারপিট্রেটর তারা অনেক বেশি করে। হ্যাঁ, ওম প্রকাশ দা বললেন, সুন্দরভাবে বললেন, কিন্তু তিনি যেটা ইন্টারন্যাশনাল অর্থাৎ ভারতের সাথে বৈদেশিক রাষ্ট্রগুলোর যে সম্পর্ক, আজকে একটার পর একটা ভারতকে বৈদেশিক রাষ্ট্রগুলো ভারতকে মান্যতা দিচ্ছে, মান্যতার জায়গায় নিয়ে যাচ্ছে। ভারত আজকে একটা আন্তর্জাতিক শক্তি হিসেবে পরিণত হয়েছে। আজকে যদি কেউ বলে ভারত নিচের দিকে আছে, আজকে কারুর সাথে তার সদ্ভাব নেই, তাহলে আর আমার মনে হয় এর থেকে আর কি বলবো, একেবারে সক্রিয়ভাবে ভারতের পাশে কটা রাষ্ট্র আছে নিঃসন্দেহে সে নিয়ে প্রশ্ন উঠতে পারে। আমি দ্রুত একবার দেখাবো যে সার্জিক্যাল স্ট্রাইকের ব্যর্থতার প্রসঙ্গ যেখানে বিরোধীরা তুলছেন, পাশাপাশি এই মুহূর্তে কেন্দ্র সরকারের শরিক শিবসেনা, ভিএইচপি এবং আরএসএস সমালোচনা করছেন সরকারের অমরনাথ ইস্যুতে। उसकी सिर्फ निंदा करने से या धिक्कार नहीं हम करना चाहते, चिंता करने से कुछ नहीं होगा। एक ऐसे एक्शन चाहिए जो पाकिस्तान को और जो आतंकवादी है उनको सबक सिखाए। কোনো বিরোধী নয়, নরম সুরে নরেন্দ্র মোদীকে কড়া বার্তাটা দিয়ে দিল তারই শরিক শিবসেনা। কারণ কেন্দ্রেও এখন বিজেপি সরকার, আবার জম্মু কাশ্মীরেও সেই বিজেপি পিডিপির সঙ্গে মিলে সরকার চালাচ্ছে। আর এই আমলেই অমরনাথ যাত্রী শিব ভক্তদের ওপর ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটল। তাই শিবসেনার সুর স্পষ্ট, নরেন্দ্র মোদী এবার জানান সন্ত্রাসবাদীদের এই চোখ রাঙানির পাল্টা তিনি কি ব্যবস্থা নেবেন। 2000 সালে অমরনাথ যাত্রীদের ওপর ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। তার 17 বছর বাদে 2017 সালে ফের একবার অমরনাথ যাত্রীদের ওপর আঘাত হানল জঙ্গিরা। এখন ক্ষমতায় নরেন্দ্র মোদী। Last time when this happened was in 2000, when you had a BJP-led NDA government at the center, and now again when you have a BJP-led NDA government at the center.
Why is these things happening? For this, answers are required by the central government. এই জঙ্গি হামলার পর কূটনৈতিক মহলে যে প্রশ্ন বড় হয়ে দাঁড়াচ্ছে তা হলো এরপর কি করবে মোদী সরকার। নওয়াজ শরীফকে শপথ গ্রহণ অনুষ্ঠানে ডাকা হয়ে গেছে। নওয়াজ শরীফের নাতনির বিয়ের আগের দিন ঝটিকা সফরে লাহোর গিয়ে কাশ্মীরি চা সহযোগে কূটনীতিও হয়ে গেছে। কড়া অবস্থান নিয়ে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক আলোচনা বন্ধ করা হয়ে গেছে। সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে তার কৃতিত্ব নেওয়া হয়ে গেছে। কিন্তু তারপরও সন্ত্রাসবাদ বিন্দুমাত্র কমেনি। এখনো পাক হানাদারেরা ভারতীয় ভূখণ্ডে ঢুকে সেনাদের মাথা কেটে নিয়ে যাচ্ছে। পাঠানকোট, উড়ি, নগরোটা একের পর এক হামলা তো ঘটেই চলেছে। কংগ্রেস প্রশ্ন করছে, বিরোধী আমলে একটার বদলে 10টা মাথা কেটে আনার কথা বলতো যে বিজেপি, তাদের এখন কি হলো? आदमी सुरक्षित नहीं है और सरकार केवल बयानबाजी कर रही है। और मोदी जी जो 56 इंच का वास्ता देते थे, 1 सर के बदले में 10 सर लाने की बातें करते थे, पूरी तरह से फ्लॉप हो चुके हैं। অনেকে বলছেন সার্জিক্যাল স্ট্রাইক যে সন্ত্রাসবাদের উপর লাগাম কষতে পারেনি, পরিসংখ্যান থেকেই তা স্পষ্ট। সন্ত্রাসবাদী কার্যকলাপে 2014 থেকে এখনো পর্যন্ত অর্থাৎ মোদী সরকারের 3 বছরে 103 জন নাগরিকের মৃত্যু হয়েছে, 220 জন জওয়ান শহীদ হয়েছেন। এবছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে জম্মু কাশ্মীরে 124টি সন্ত্রাসবাদী হামলা হয়েছে। পাকিস্তান থেকে ভারতে 124টি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। বিজেপির শরিক শিবসেনা প্রশ্ন তুলছে, নরেন্দ্র মোদী তো বলেছিলেন নোট বাতিলের ফলে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে যাবে, তা হলো কোথায়? जब नोटबंदी हुई थी तो सरकार ने कहा था कि उसका असर कश्मीर के आतंकवादियों के ऊपर पड़ेगा, आतंकवाद खत्म हो जाएगा, लेकिन मुझे लगता है ऐसा नहीं हुआ। এমনকি বিশ্ব হিন্দু পরিষদও মোদী সরকারকে কটাক্ষ করছে। कश्मीर को सेना के हवाले करो, महबूबा के हवाले नहीं। सरकार आतंकवाद को खत्म करने में फेल हुई है। আরএসএস পর্যন্ত বলছে দেশ এই কাপুরুষোচিত হামলায় ভয় পাবে না। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক। বিজেপি পাল্টা যুক্তি দিচ্ছে, মোদী সরকার সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যে খড়গহস্ত তার প্রমাণ একের পর এক জঙ্গি নিকেশের ঘটনা। সেনাবাহিনী 2012 সালে 72 জন জঙ্গি মেরেছিল, 2013 সালে সংখ্যাটা দাঁড়ায় 67, 2014 সংখ্যাটা বেড়ে হয় 110, 2015 সালে 113 জন জঙ্গিকে মারা হয়, 2016 সালে 165 এবং 2017 সালের প্রথম 6 মাসেই 95 জন জঙ্গিকে মেরেছে সেনাবাহিনী। ऐसे आतंकवादियों को दिन दुनी रात चौगुनी जो उड़ा दिया जा रहा है, समाप्त कर दिया जा रहा है, अलगाववादियों को दरकिनार कर दिया गया है। कहीं ना कहीं एक सेंस ऑफ फ्रस्ट्रेशन आतंकवादियों में है। কিন্তু এসবের পরেও প্রশ্ন হলো, মোদী সরকার এত কড়া হওয়া সত্ত্বেও কেন নিরীহ অমরনাথ যাত্রীদের প্রাণ গেল? কিভাবে এর জবাব দেবে মোদী সরকার? এবিপি আনন্দ। নিঃসন্দেহে রাজনৈতিক চাপানুতর এদেশের যে কোনো ঘটনায় থাকে, দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনায় থাকবে। কিন্তু সব থেকে বড় কথা, আমি নিশ্চিত আমার সঙ্গে স্টুডিওতে যারা আছেন এবং যে কোটি কোটি মানুষ টেলিভিশন পর্দার ওপারে দেখছেন, তারা একমত হবেন যে ভারতবর্ষ আবার সেই প্রশ্নের মুখে দাঁড়িয়ে যে আর কতদিন সীমান্তের ওপার থেকে আমদানি করা এই সন্ত্রাস আমাদের সহ্য করতে হবে। আমি এবার আপনাদের দেখাবো হাজার হাজার বছর ধরে যে পথের পথিক হয়েছেন সাধারণ মানুষ পুণ্য অর্জনের আশায়, যে পথের পৌরাণিক গুরুত্ব, আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম, যে পথ আজ রক্তে পিচ্ছিল হলো, সেই অমরনাথ যাত্রার সংক্ষিপ্ত ইতিহাস। ভূস্বর্গে স্বাগত। আকাশ থেকে শ্রীনগরকে দেখলে মনে হবে এ যেন রূপকথার রাজ্য। সমতল থেকে 1768 মিটার উঁচুতে প্রায় 38 কিলোমিটার উপত্যকা জুড়ে ঝিল ও বাগিচায় সাজানো এক সুন্দর শহর। তুষার তীর্থ অমরনাথ যাত্রা এখান থেকেই শুরু করব আমরা। হঠাৎই মনের মধ্যে
হাজারো শঙ্কা ভিড় করে এলো মুহূর্তে। দুর্গম যাত্রাপথের পায়ে পায়ে বিপদ, মাঝে মধ্যেই বন্ধ হয়ে যায় রাস্তা। জঙ্গি হানার চোখ রাঙানিও রয়েছে পদে পদে। কিন্তু বিপদসংকুল পথের শেষেই যে রয়েছেন স্বয়ং দেবাদিদেব। শিব ঠাকুরের আপন দেশে যাওয়ার রোমাঞ্চে বিপদ ততক্ষণে ফুসমন্তর। বিকেল 4টে নাগাদ আমাদের গাড়ি গড়ালো সোনমার্গের দিকে। রাজবাগ লালচক হয়ে ডাল গেট দিয়ে গাড়ি বেঁকতেই দু চোখে নেমে এলো স্বপ্ন। বাঁদিক জুড়ে রূপসী ডাল লেক। বাঙালির কত নস্টালজিয়া জড়িয়ে আছে এই ঝিলের সঙ্গে। বিকেলবেলা বলে ভিড়টাও একটু বেশি। শিকারায় ভাসতে ভাসতে নিজেকে রাজা বাদশাও ভাবতে পারেন আপনি। কেউ কেউ আবার মাছ ধরতে ব্যস্ত। ডালের পাড়ে দাঁড়ালে বিশ্বাসই করতে ইচ্ছে করবে না যে বারুদ গ্রেনেডের গন্ধ বাতাসকে সব সময় ভারী করে রেখেছে। কলহনের রাজতরঙ্গিনীতেও ডাল লেকের উল্লেখ রয়েছে। খ্রিস্টের জন্মের প্রায় ৩০০ বছর আগে কন্যা চারুমতিকে নিয়ে ধর্মযাত্রায় বেরিয়েছিলেন সম্রাট অশোক। ঘুরতে ঘুরতে হাজির হন ডালের পাড়ে। ঝিলের প্রেমে পড়েন চারুমতি। মেয়ের ইচ্ছে বিহার গড়েন বাবা। সেই বিহারকে ঘিরে গড়ে ওঠে জনপদ। স্বর্গীয় সৌন্দর্যের জন্য জনপদটির নাম হয় শ্রীনগর। অনেকে আবার বলেন অতীতে সূর্যনগর থেকেই নাকি শ্রীনগরের নাম। তবে আজকে শ্রীনগরের প্রতিষ্ঠাতা দ্বিতীয় প্রবর সেন। আগে নাম ছিল প্রবরপুরা। চৈনিক পর্যটক হিউয়েন সাংয়ের লেখাতেও শ্রীনগরের কথা রয়েছে। ডালের পাড়ে দাঁড়িয়েই হঠাৎই যেন হারিয়ে গিয়েছিলাম ইতিহাসের পাতায়। সূর্য হেলতেই ফের যাত্রা শুরু। জুকুরা ক্রসিং পার হতেই ঢুকে পড়লাম গান্দারবল জেলায়, অমরনাথ যাত্রার প্রথম চেকপোস্ট। নিরাপদে নিরাপত্তার বলয়ে টপকাতেই মলাট জোড়া কাশ্মীর। রাস্তাঘাট এক কথায় সাজানো বাগান। আধ ঘন্টা চলার পরই নাম না জানা পাহাড়ি নদীর শোভা দেখে গাড়ি থামাতে বাধ্য হলাম। সরু ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা নদী। পাথুরে নদীগর্ভে বেশ খানিকক্ষণ কাটিয়ে ফের রওনা দিলাম। পাইন ফার চিনার দেবদারু রাস্তার দুপাশে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে অবাক হলাম। কাঁটা ৮টা ছুঁই ছুঁই হলেও বাইরে তখনও বেশ আলো। দূরের বরফ ঢাকা শৃঙ্গগুলো ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। সেই সঙ্গে বাড়তে লাগলো ঠান্ডার দাপট। সোনমার্গ যখন পৌঁছলাম তখন অন্ধকার বেশ গাঢ়। পরের দিন সকালে উঠে মন ভরে গেল সোনমার্গের শোভায়। চারপাশ পাহাড়ে ঘেরা সোনালী ঘাসে ঢাকা শহর। সোনমার্গের অর্থ যে সোনার বাগিচা। প্রাতরাশ সেরে সকাল সকালই আমরা বেরিয়ে পড়লাম বালতালের পথে। সোনমার্গ থেকে বালতাল মিনিট 40-এর পথ। দুপাশের দৃশ্য এক কথায় স্বর্গীয়। তারই মাঝে বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে অতন্দ্র নিরাপত্তারক্ষীর দল। এই পথে চলে গেছে জজিলা কার্গিলের দিকে। খানিকটা চলার পরই পিচঢালা রাস্তা ছেড়ে ডান দিকে নেমে গেছে পাথুরে পথ। এই পথ গেছে বালতালে। কিন্তু
কিন্তু নিরাপত্তার কড়াকড়ির জন্য বেশ খানিকক্ষণ আটকে থাকতে হলো আমাদের। বালতাল যখন পৌঁছলাম তখন প্রায় 9:30। জজিলার পাদদেশে সর্বশেষ গ্রাম বালতাল। কাশ্মীরের ঘুমিয়ে থাকা জনপদ ততক্ষণে গা ঝাড়া দিয়ে জেগে উঠেছে। হাজার হাজার তীর্থযাত্রী অপেক্ষা করছেন অমরনাথ যাত্রার জন্য। কিন্তু আবহাওয়া খারাপ থাকার জন্য নিরাপত্তারক্ষীরাও নাছোড়। সিআরপিএফ, বিএসএফ, জম্মু কাশ্মীর পুলিশ আর সেনাবাহিনীর বিশাল বাহিনী অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্বে থাকেন। প্রায় 2-3 মাস আগে থেকেই শুরু হয় অমরনাথ যাত্রার প্রস্তুতি। নানা রঙের তাঁবুতে রঙিন হয়ে উঠেছে চারিদিক, কিন্তু কপাল মন্দ, আবহাওয়া খারাপ থাকায় এদিনের যাত্রা বাতিল। তবে বালতালের প্রাকৃতিক শোভাও মন ভুলিয়ে দিল এক নিমেষে। উপত্যকার ডান দিক দিয়ে বয়ে চলেছে সিন্ধু, চারিদিক তুষার শৃঙ্গ দিয়ে ঘেরা, চারিদিকে উৎসবের আবহ। জায়গায় জায়গায় বসেছে ভান্ডারা, মহা উৎসাহে বিশাল বিশাল কড়াইয়ে রান্না চাপিয়েছেন ভিন রাজ্যের মানুষজন। কোথাও ময়দা মাখা চলছে, কোথাও আবার রস ভর্তি কড়াইয়ে ছাড়া হচ্ছে অন্যরকম চেহারার চমচম। কেউ এসেছেন পাঞ্জাব থেকে, আবার কেউ মহারাষ্ট্র বা হরিয়ানার বাসিন্দা। অমরনাথ যাত্রীদের মুখে ক্ষুধার অন্ন তুলে দিয়ে পুণ্য অর্জন করতে চান তারা। गुलाब जामुन, चमचम और जी परमल, छेने वाला रसगुल्ला और टिक्की, इमरती भी बनेगी हमारे यहाँ। साथ के साथ गरम गरम इमरती खिलाएंगे लोगों को, क्योंकि यहाँ पे सर्दी का मौसम है। और यहाँ पे खाना बनेगा जिसमें दाल मखनी, केसर का दूध भी चलता है। दोपहर में नाश्ता देंगे, टिक्की गरम, चिल्ला, गोलगप्पा, तवे का आलू जिसमें होगा, और अलग अलग वैरायटी हर रोज अलग अलग लगाते हैं। भोले बाबा के जब आ रहे हैं जी, उनके लिए लाखों यात्री हमारे यहाँ आता है, उनके लिए ये भंडारा लगाते हैं। हम कई सालों से लगा रहे हैं। हम चाहते हैं कि भोले बाबा के जो बराती हैं वो आए, जो कुछ मांगे हम उनको दें। ভান্ডারা ঠাকুর ঘরে পুজো সেরে নিতে পারেন ইচ্ছে মতো, তবে এদেশের সব আরাধনাই মহেশ্বরের উদ্দেশ্যে। কেউ আবার 4 চাকার বাহনটিকেই অস্থায়ী বাড়ি বানিয়ে ফেলেছেন। অমরনাথ যাত্রার পুণ্য থেকে বাদ পড়েনি পোষ্যগুলো। फर्स्ट टाइम आई हूँ, गाड़ी के अंदर रह रहे हैं यहाँ पे। ऊपर अभी कल बारिश हुई थी, जिसकी वजह से ऊपर रास्ता बंद कर दिया। अब हमारा प्रोग्राम था कल जाने का, कल भी नहीं जा पाए, और आज ये बारिश की वजह से मौसम ख़राब हो गया। अब 4 दिन हो गए हमें आए हुए, तो हम गाड़ी में ही रह रहे हैं। यहाँ पे पूरा घर बनाया हुआ है, हमें कपड़े धोने होते हैं, पीछे नदी है, वहाँ कपड़े धो के आते हैं। यहाँ पे रस्सियाँ बांधी हुई है ना,
ऊपर भी वहीं पे सुखा देता है सारे कपड़े, कोई दिक्कत नहीं है। হঠাৎ করে দেখলে মনে হবে কাশ্মীরের দুর্গম বিপদসংকুল রাস্তায় জড়ো হয়েছে অবশিষ্ট ভারতবর্ষ। বাবা অমরনাথের ডাকে বিকেল হতেই আকাশের মুখ ভার। খানিকক্ষণ পর শুরু হলো বৃষ্টি। সন্ধে নামতেই প্রায় প্রতিটি ভান্ডারায় ভোলানাথের ভজনে মেতে উঠলেন ভক্তরা। রাতের বেলা প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হলো খুলে দেওয়া হবে অমরনাথ যাত্রার পথ। ভক্তদের আনন্দ এক নিমেষে চতুর্গুণ। রাতের অন্ধকার তখনও বেশ গাঢ়। শুরু হয়ে গেছে অমরনাথ যাত্রা। হাজার হাজার ভক্ত চলেছেন তুষারলিঙ্গ দর্শনে। ভোর 4টে নাগাদ আমরাও রওনা দিলাম তুষার তীর্থ অমরনাথের উদ্দেশ্যে। অমরনাথের পথে সর্বশেষ চেকপোস্ট দুমেল। বালতাল থেকে দূরত্ব প্রায় 2 কিলোমিটার। দুমেলের গেট পেরোতেই সরু রাস্তা ধরে যাত্রা শুরু। পথ দুর্গম বললেও কম বলা হবে। সরু রাস্তার ডান পাশে গভীর খাদ। বাঁদিকের পাহাড় থেকে পাথর গড়িয়ে নামতে পারে যে কোনো সময়। প্রতি মুহূর্তেই বিপদের সম্ভাবনা। কিন্তু সেসবের তোয়াক্কা না করে হাজার হাজার যাত্রী চলেছেন অমরনাথের টানে। বালতাল থেকে প্রায় 7 কিলোমিটার নির্বিঘ্নে চলে এসেছি আমরা। কিন্তু বিরাডারি মার্গের কাছাকাছি আসতেই লম্বা লাইন চোখে পড়ল। সকলেই দাঁড়িয়ে রয়েছেন। সরু রাস্তা জুড়ে হাজার হাজার মাথার সারি। আসন্ন বিপদ সম্বন্ধে আগাম হুঁশিয়ারি শুনিয়ে দিলেন এক ঘোড়াওয়ালা। यहाँ से पत्थर निकलने का खतरा है, बहुत खतरा है इधर पत्थर निकलने का। और ऊपर बर्फ का खतरा है, सर्दी का खतरा है, बहुत सर्दी लग जाएगी। অমরনাথ যাত্রার মাঝপথেই বিপত্তি। প্রায় সকলকেই ফিরিয়ে দেওয়া হলো বালতালের উদ্দেশ্যে। কিন্তু আমরা অনড়। তুষারলিঙ্গের দর্শন না করে ফেরার কোনো প্রশ্নই নেই। দ্বাদশ শৈবতীর্থের অন্যতম তুষারলিঙ্গ অমরনাথ। প্রবাদ, সত্যযুগে মহর্ষি ভৃগু প্রথম এই তুষারলিঙ্গের দর্শন পান। তিনি তৎকালীন কাশ্যপমারের রাজা তক্ষক নাগকে পাঠিয়েছিলেন অমরনাথ দর্শনে। পাহেলগাঁওয়ের পথে চন্দনবাড়ি হয়ে অমরনাথ গুহায় পৌঁছেছিলেন তক্ষক নাগ। বালতাল হয়ে অনেকে একদিনে পবিত্র গুহায় পৌঁছে গেলেও অমরনাথ যাত্রার চিরাচরিত পথ পাহেলগাঁও থেকে শুরু হয়েছে। জম্মু থেকেই হাজার হাজার তীর্থযাত্রী অমরনাথ দর্শনে আসেন। অমরনাথ যাত্রার জন্য আলাদা বাসেরও ব্যবস্থা করা হয় প্রতি বছর।
কিন্তু বালতাল বা পহেলগাঁওয়ে তীর্থযাত্রীদের ভিড় থাকলে মাঝপথেই আটকে যেতে হয় তাদের। थोड़ा सा निराशा तो है भाई, पहलगाम से नहीं जा पाएंगे, बट यहाँ पे इधर बालताल से जा रहे हैं, इधर से अब नया एक्सपीरियंस है, चढ़ाई करेंगे फिर पता चलेगा। बहुत जोश है, जोश के साथ जा रहे हैं। जयकारा वीर बजरंगी। ওদিকে বালতালের পথে যাত্রা বন্ধ হয়ে যাওয়ায় চিরাচরিত পথেই অমরনাথ দর্শনের সিদ্ধান্ত নিলাম আমরা। ফের শ্রীনগর থেকে শুরু হলো পথ চলা। শ্রীনগর থেকে পহেলগাঁওয়ের দূরত্ব প্রায় 94 কিলোমিটার। রাস্তা এক কথায় দারুণ, পিচ ঢালা রাস্তার দুপাশ জোড়া মন ভালো করা ছবি। শ্রীনগর থেকে পহেলগাঁওয়ের পথে প্রথমেই পড়ে পামপুর। এমনি আর 5টা পাহাড়ি গ্রামের মতো দেখতে হলেও এর খ্যাতি বিশ্বজোড়া, কারণ একমাত্র স্পেন, ইরান আর পামপুরেই জাফরানের চাষ হয়। রাস্তার দুধারে জাফরানের ক্ষেত দেখে রোমাঞ্চিত হলাম, গাড়ি থামিয়ে নেমে পড়লাম। ক্ষেত থেকে ফুল তুলে জাফরান তৈরির পদ্ধতিও বেশ অবাক করা। দাম যদিও আকাশ ছোঁয়া, কিন্তু বাদশাহী রান্নায় এর কদরও যথেষ্ট। পামপুরে আধ ঘন্টা কাটিয়ে আমরা ফের রওনা দিলাম পহেলগাঁওয়ের পথে। চারিদিক যেন আরো সুন্দর হয়ে উঠছে ক্রমশ। দুপাশে পাইন, ফার, চিনারের সারি, তারই বুক চিরে চলে গেছে রাস্তা। ঝিলামের সঙ্গম পার হতেই চমকে উঠলাম, রাস্তার দুধারে ক্রিকেট ব্যাটের পাহাড়। প্রতিটা দোকানের পিছনে রয়েছে ব্যাট তৈরির নিজস্ব কারখানা। উইলো কাঠের তৈরি ব্যাটের কদরও দুনিয়া জোড়া। হঠাৎ করে দেখলে মনে হবে ক্রিকেট হাতিয়ারের আঁতুর ঘরে ঢুকে পড়েছেন আপনি। গাড়ি থামিয়ে ব্যাটও কেনেন অনেকে। ছোট থেকে বড় সব ধরনের ব্যাটই মেলে এখানে। দাম 100 থেকে 1500 টাকা। पहले तो विलू होता है, उसके बाद ये काटता है, बाद में ये सुखाता है, मतलब धूप में। उसके बाद ये मशीन पे लगाता है, पहले तो निकालता है चूक, उसके बोलता है चूक। एक बैट दिखाओ, हाँ 2 लो। उसके बाद इसका निकालता है, ये बाहर से हैंडल आता है, कैन का हैंडल है, उसके बोलता है बांस का। जब वो आता है बाहर से, हैंडल तो बाहर से आता है, बाद में ये लगाता है मशीन से। उसके बाद ये मशीन से ये काटता है, शेपिंग करता है। उसके बाद इसको करता है, जब शेपिंग तो खत्म होगा, रेग माल लगाता है। रेग माल के बाद इसको पॉलिश लगाता है, पॉलिश लगाता है, मतलब उसके बाद ये सिटकर लगाता है। सिटकर के बाद ये तैयार होता है, तो बाद में जब टूरिस्ट आता है लेता है। ব্যাট সাম্রাজ্যকে পিছনে ফেলে মিনিট 15 চলার পরই পৌঁছে গেলাম খানাবলে। ছোট্ট পাহাড়ি শহর, বাড়িঘর, রাস্তাঘাট ছবির মতো সাজানো। শহর ছাড়তেই নদী, নাম লিডার। প্রকৃতি যেন সৌন্দর্যের ডালি উজাড় করে দিয়েছে এখানে। সামনে বরফ ঢাকা শৃঙ্গ, ক্যামেরা দেখে ছুটে এলো কাশ্মীরি শিশুর দল। লিডারের পুল পেরিয়ে চলে গেছে পহেলগাঁওয়ের রাস্তা। পুল পেরোতেই ফের চমক, ভূস্বর্গে নতুন করে শৈশবের হাতছানি। পহেলগাঁওয়ের 5 কিলোমিটার আগে পিচ রাস্তা ছেড়ে আমরা ঢুকে পড়লাম বাটকোট গ্রামে। এই গ্রামেই রয়েছেন বুটা মালিকের বংশধররা। 18 শতকে বুটা মালিকই আবিষ্কার করেন অমরনাথ লিঙ্গকে। ধর্মপ্রাণ এই মুসলমান পেশায় ছিলেন মেষপালক। বুটা মালিকের বংশধররা যদিও আজ ব্রাত্য। ये हिंदुओं के सकाफत के साथ ताल्लुक रखता है। मुसलमानों ने इसको दरियाफ्त किया, हिंदुओं को बुलाया कि आपका जो अवतार है वो यहाँ रह चुका है, तो उनको रास्ता दिखाया। वो एंजॉयमेंट होती थी इन साधु संत लोगों की खिदमत करने में।
आज भी अगर यात्री आया करते हैं तो बटकूट के मलिक आज भी उनकी इतना ये सब कुछ होने के बावजूद अगरचे इनको आउट किया गया है, इनको इग्नोर किया गया है श्राइन बोर्ड से, लेकिन इवन देन दीज मुस्लिम यूथ हेल्प यात्रीज दियर, वो करते हैं। वही उनकी कोई इसमें कोई गर्ज नहीं होती है कि ये साधु लोग, वो बेचारा खुद मांगने वाला होता है, वो मलिकों को क्या देगा, लेकिन इसके बावजूद यहाँ के जो यूथ हैं वो इसमें बढ़ चढ़ कर आज भी हिस्सा लेते हैं। लेकिन जब ये इस पर ये जो श्राइन बोर्ड में ये ज़मीन का मसला आ गया तो एक किस्म का एक तनाव सा पैदा हो गया। जब मलिकों को इसके साथ रखा जाएगा, क्योंकि मलिक जो है वो मुसलमान हैं, और मुसलमान और हिंदू जब मिलता है तो एक धारा बनती है, एक ऐसी धारा जो यहाँ से बहकर तमाम हिंदुस्तान को सेक्युलर बनाती है। তবে অমরনাথ যাত্রায় যে সর্বধর্মের মিলন ঘটে তা শুরুটাও হয়তো বুটা মালিকই করে গিয়েছিলেন। পরিবারের সকলেই সাদরে অভ্যর্থনা জানালেন আমাদের। অনেকের কাছেই অমরনাথ যাত্রার ছেলেবেলার স্মৃতি आजो ताजा। जब हम बचपन में हुआ करते थे, बचपन में जब थे तो जो साधु संत लोग आया करते थे वो मुख्तलिफ पड़ावों से बिजवाड़ा, अनंतनाग, मटन, अशमुकाम, बटकूट, पहलगाम, चंदनवाड़ी, मुख्तलिफ पड़ाव से वो गुजरते थे। बटकूट में मुझे याद है जब मैं बचपन में था तो हमें अपनी माएँ साग सब्जी दाल दूध वगैरह देकर कहते थे कि आप ले जाओ, इन साधु संतों को दे दो। तो हम बड़े खुश होते थे इन साधु संतों के साथ, और हम भी वो नारे दिया करते थे जो वो कहते थे। हम अक्सर कहते थे बाबा जी दर्शन मिल गया, वो कहता था सीताराम हाँ मिल गया, तो हम बहुत खुश होते थे, छोटे बच्चे जब थे। অমরনাথ যাত্রায় তীর্থযাত্রীদের আজও সব রকম ভাবে সাহায্য করেন এরা। শান্ত গ্রাম্য জীবনে সাদাসিধে ভাবেই কাটিয়ে দিচ্ছেন অমরনাথ গুহার আবিষ্কর্তার বংশধররা। বাড়ির ছোটরা অবশ্য শুধুই গল্প শুনেছে বাপ ঠাকুরদার কাছে, হয়তো ওদের চোখেও নেমে এসেছে অমরত্বের হাতছানি। বাটকোট থেকে যখন পহেলগাঁওয়ের দিকে রওনা দিলাম তখন প্রায় 12টা। রাস্তার বাঁ পাশ দিয়ে বয়ে চলেছে লিডার নদী। বরফ ঢাকা শৃঙ্গগুলো এখন আরো কাছে। খানিকক্ষণ চলার পরই আমাদের স্বাগত জানালো পহেলগাঁওয়ের প্রথম চেকপোস্ট। কাশ্মীর উপত্যকার অন্যতম সুন্দর পাহাড়ি শহর পহেলগাঁও। শ্রীনগর থেকে 94 কিলোমিটার দূরে 2195 মিটার উঁচুতে পাইন চিনার দেবদারুতে ছাওয়া রূপসী পহেলগাঁওয়ের প্রেমে পড়তে বাধ্য হবেন আপনি। বরফ ঢাকা 12টি শৃঙ্গ ঘিরে রেখেছে এই পাহাড়ি শহরকে। আশেপাশে বেড়ানোর জন্য ঘোড়াও মিলবে। আমরা পহেলগাঁওতে পা রাখার একটু পরেই এসে পড়ল অমরনাথ যাত্রার প্রথম দল। প্রায় 1005 তীর্থযাত্রীর জয়ধ্বনিতে রোমাঞ্চিত হলো প্রকৃতিও। তবে নিরাপত্তার কড়াকড়ি চোখে পড়ার মতো। সকলকে নিরাপত্তা বেষ্টনী পার করে বেস ক্যাম্পে পৌঁছতে হয়। সাধু সন্তের দলও এসেছেন অমরনাথ দর্শনে।
সকলের চোখে মুখে অমরনাথ দর্শনের তীব্র আকাঙ্ক্ষা। পহেলগাঁও থেকে চন্দনবাড়ির দূরত্ব 16 কিলোমিটার। চন্দনবাড়ি থেকেই ধ্রুপদী পথ ধরে শুরু হয় অমরনাথ যাত্রা। কিংবদন্তি বলে মহর্ষি ভৃগুর দেওয়া একটি বিপদত্রাতা দণ্ড নিয়ে অমরনাথ যাত্রা করেছিলেন তক্ষক নাগ। শ্রাবণ মাসের শুক্লাপক্ষের দ্বাদশী তিথিতে সেই দণ্ড আজও নিয়ে যাওয়া হয় অমরনাথে। নাম ছড়ি মিছিল। পহেলগাঁও থেকে 3 কিলোমিটার দূরে নুনওয়ান বেস ক্যাম্প থেকে শুরু হয় ছড়ি যাত্রা। তবে তার আগে পহেলগাঁওয়ের গৌরীশঙ্কর মন্দিরে প্রাচীন রীতি মেনে পুজো করা হয় রৌপ্য দণ্ডটির। দণ্ড পুজোর পর নতুন ধ্বজা বাঁধা হয় মন্দিরে। পহেলগাঁও থেকে চন্দনবাড়ির দিকে আমাদের গাড়ির চাকা যখন গড়ালো তখন ঘড়িতে প্রায় দুপুর 3টে। 16 কিলোমিটারের পথ পুরোটাই চড়াই। নিচ দিয়ে বয়ে চলেছে লিডার নদী। খানিকটা উঠে এসে ভিউ পয়েন্টে থামলো আমাদের গাড়ি। সামনে যত দূর চোখ যায় স্বর্গীয় দৃশ্য। তবে এখানেও নিরাপত্তার কড়াকড়ি রয়েছে। পাহাড়ের ওপর থেকে সজাগ দৃষ্টিতে তাক করা থাকে বন্দুক। দু চোখ ভরে প্রকৃতির শোভা উপভোগ করে আবার বেরিয়ে পড়লাম। পাইন চির আখরোটে ছাওয়া 2895 মিটার উঁচুতে ছোট্ট পাহাড়ি জনপদ চন্দনবাড়ি। এখান থেকেই শুরু হয় অমরনাথ যাত্রা। পায়ে হাঁটা দুর্গম পথের দূরত্ব 32 কিলোমিটার। চন্দনবাড়ি থেকে অমরনাথ যাত্রার প্রথম ধাপ পিসুটপ। ইংরেজি জেড অক্ষরের মতো পথ। পুরাণ বলে দেবতারা ওপর থেকে বড় বড় পাথর ফেলে দৈত্যদের পিষে ফেলতেন, নামও তাই পিসু। এরপর 3718 মিটার উঁচুতে শেষনাগ। হ্রদও আছে এখানে। লোকশ্রুতি শ্রুশ্রবশ নাগ এটি খনন করান। সেই থেকে হ্রদের জলে নাকি বাসও করছেন তিনি। হ্রদের জলের রং পান্নার মতো। শেষনাগে প্রথম রাতের বিশ্রামের পর ফের শুরু হয় যাত্রা। এ পথের উচ্চতম গিরিবর্ত মহাগুনাস পাস পার হলেই উতরাই শুরু। 3657 মিটার নেমে এসে পঞ্চতরণী যাত্রাপথের অন্যতম আকর্ষণ। ভীমা, ভোগবতী, সরস্বতী, ঢাকা, বর্গশিখা 5টি পাহাড়ি নদীর মিলনেই তৈরি হয়েছে পঞ্চতরণী। চন্দনবাড়িতে পৌঁছে যাত্রাপথের গল্প শুনতে শুনতে আমরাও যেন বেরিয়ে পড়েছিলাম অমরনাথের পথে। চমক ভাঙল দুঃসংবাদ শুনে। খারাপ আবহাওয়া আর তুষারপাতের জন্য যাত্রা শুরু হচ্ছে না। মন খারাপ হয়ে গেল। যাত্রার ওপর যাদের সারা বছরের রুজিরুটি নির্ভর করে তারাও বেশ হতাশ। তবে পর্যটকদের আনন্দের সীমা নেই। যাত্রা বন্ধ থাকায় চন্দনবাড়ির তুষার রাজ্যেই মেতে উঠেছেন সকলে। চন্দনবাড়ি থেকে বালতালে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আমরা। ফেরার পথে দেখা হয়ে গেল অমরনাথ যাত্রার প্রথম দলের সঙ্গে। মহাদেবের কাছে অমরত্ব লাভের ইচ্ছে প্রকাশ করেছিলেন পার্বতী। তার ইচ্ছে পূরণের জন্য নিরাপদ জায়গার খোঁজে দেবাদিদেব ত্রিশূলে পাহাড় কুঁদে অমরনাথ গুহা সৃষ্টি করেন। সেই গুহাতেই পার্বতীকে সৃষ্টির আদি রহস্য বলতে শুরু করেন মহাদেব। पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय
पूर्णमेवावशिष्यते। গুহার নামও তাই অমরনাথ, সেখান থেকেই মহাতীর্থের নামও। পহেলগাঁও থেকে চন্দনবাড়ি হয়ে অমরনাথের যাত্রা ধ্রুপদী পথ বন্ধ থাকায় শ্রীনগর হয়ে বালতালে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আমরা। পরের দিন ফের শ্রীনগর থেকে বালতালের দিকে গড়ালো আমাদের গাড়ি। পথ চলতে চলতেই কাশ্মীরের ইতিহাস ভেসে উঠল দু চোখের পাতায়। মৌর্য সম্রাট অশোক থেকে কুষাণরাজ কনিষ্ক সকলেই রাজত্ব করে গেছেন ভূস্বর্গে। তৃতীয় বৌদ্ধ কংগ্রেসও বসেছিল এখানে। 1586-তে মোগল সম্রাট আকবর ভূস্বর্গ দখল করেন। আকবর জাহাঙ্গীর শাহজাহানের গ্রীষ্মকালীন আবাস ছিল কাশ্মীর। 1756 থেকে 1819 কাবুলের অধীনে থাকার পর রঞ্জিত সিংহের নেতৃত্বে শিখদের দখলে যায় কাশ্মীর। 1846-এ শিখদের থেকে কোম্পানির অধীনে যায়। পরে অমৃতসর সন্ধির শর্ত ও শিখদের সঙ্গে ব্রিটিশ রাজের যুদ্ধের সময় নিরপেক্ষ থাকার ইনাম হিসাবে জম্মুর ডোগরা রাজা গুলাব সিংহকে মাত্র 75 লক্ষ টাকায় ভূস্বর্গ বিকিয়ে দেয় কোম্পানি। এক হলো জম্মু ও কাশ্মীর। সোনমার্গ পেরিয়ে বালতালের কাছাকাছি পৌঁছে দেখলাম গাড়ির লম্বা লাইন। ফের নাকি যাত্রা বন্ধ। যাত্রাপথে ধস নেমেছে, প্রাণ হারিয়েছেন স্থানীয় দুজন। অমরনাথ যাত্রাপথে পায়ে পায়ে বিপদ। 1928-এ তুষার ঝড়ে হাজার হাজার তীর্থযাত্রী প্রাণ হারিয়েছিলেন। 96-তেও প্রতিকূল আবহাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। বিপদের চিন্তা দূরে সরিয়ে রেখে নিরাপত্তারক্ষীদের বিশেষ অনুমতি নিয়ে বালতালে পৌঁছলাম আমরা। बालताले तखन यात्रा बंधेर घोषणा चलছে। तमाम यात्री से अपील की जाती है कि आप अपने भंडारों में या अपने टेंटों में आराम फरमाइए, लिहाजा आगे आने की कोशिश ना करें क्योंकि यात्रा इस वक्त बंद कर दी गई है। आप सुबह 4 बजे से सुबह 8 बजे तक यात्रा पे निकलने की कोशिश करें। धन्यवाद। আর নিরাপত্তা রক্ষীদের সঙ্গে যাত্রীদের চলছে বচসা। নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে বেশ কয়েক গুণ, কিন্তু আমাদের আর অপেক্ষা করার সময় নেই। আজই পৌঁছে যেতে হবে অমরনাথ গুহায়। সেনাবাহিনীর বিশেষ অনুমতি মিলল বেলা 12টা নাগাদ। ঠিক হলো হেলিকপ্টারে চড়েই রওনা দেব আমরা। আকাশপথে অমরনাথে যাওয়ার অভিজ্ঞতাও নাকি একেবারে অন্যরকম। দুপুর 1টা নাগাদ বালতাল ছেড়ে অমরনাথ গুহার দিকে উড়ল আমাদের কপ্টার। বরফ ঢাকা পাহাড়ের বুক চিরে উড়ে চললাম আমরা। এমন অভিজ্ঞতা সত্যিই বিরল। নিচে অমরনাথ যাত্রার পথকে সরু সুতোর মতো দেখাচ্ছিল। বাঁদিকের পাহাড়ের সারির পিছনেই রয়েছে হিন্দুকুশ পর্বতমালা। কপ্টারের মধ্যে থেকে প্রকৃতির এমন রূপ দেখে সম্মোহিত হলাম আমরা।
কপ্টারে বালতাল থেকে অমরনাথ গুহার দূরত্ব মিনিট 10-এরও কম। অনেকে এভাবেও তুষার তীর্থে পৌঁছে যান। যাতায়াতের খরচ প্রায় 13,000 টাকা। শ্রীনগর থেকেও কপ্টারে চড়ে অমরনাথ দর্শনের ব্যবস্থা রয়েছে। কপ্টার থেকে অমরনাথ গুহাকে দেখে রোমাঞ্চিত হলাম। পুরাণ, কিংবদন্তি, বিশ্বাস মিলেমিশে একাকার হয়ে গেল নিমেষে। মনে হলো যেন স্বর্গে পা রাখতে চলেছি। গুহার মধ্যে রয়েছেন স্বয়ং দেবাদিদেব। চারিদিকে বরফের পুরু চাদর। সঙ্গমের পর থেকে গোটা উপত্যকার রঙই এখন সাদা। বরফ ঢাকা হেলিপ্যাডে পা রাখতেই ঠান্ডার দাপট টের পেলাম। হিমাঙ্কের প্রায় 10 ডিগ্রি নিচে রয়েছে তাপমাত্রা। প্রায় 13,500 ফুট ওপরে উঠে এসেছি। অক্সিজেনও বেশ কম এখানে। হেলিপ্যাড ছেড়ে এগিয়ে গেলাম অমরনাথ গুহার দিকে। সিঁড়ি দিয়ে কয়েক ধাপ উঠতেই নিরাপত্তার বেড়ি পার হয়ে ফের অনুমতি নিতে হলো প্রশাসনের কাছ থেকে। ওদিকে একের পর এক যাত্রী নিরাপত্তার বেষ্টনী পার করে রওনা দিচ্ছেন গুহার উদ্দেশ্যে। চোখে মুখে তাদের পরম তৃপ্তি। দীর্ঘ পথের ক্লান্তিও শিব ঠাকুরের দেশে পৌঁছে নিমেষে উধাও। ভোর 4টে নাগাদ প্রথম যে দলটি বালতাল থেকে অমরনাথ যাত্রা করেছিল তারা ততক্ষণে পৌঁছে গেছে গুহার নিচে। এরপরই যাত্রা বন্ধ হয়ে যায়। পথে দুর্ঘটনার সাক্ষী থেকেছেন কেউ কেউ, কিন্তু মহেশ্বরের দরবারে এসে সকলেই ধন্য। চোখে দৃষ্টি নেই, অমরনাথের টানে তাও চলে এসেছেন কেউ কেউ। मैं चाहती थी अमरनाथ मेरे साथ रहे बस। প্রায় 150টি সিঁড়ি পার হলেই অমরনাথ গুহা। সিঁড়ির মাঝপথেই রয়েছে নিখরচায় জুতো রাখার দোকান। সকলেই আপনাকে সাহায্য করার জন্য 2 হাত বাড়িয়ে রয়েছেন সব সময়। बड़े उत्सव के साथ जो सदियों से परंपरा चली आ रही है, हम सब कश्मीरी, चाहे मुसलमान हो, हिंदू हो, क्रिश्चियन हो, सिख हो, ईसाई हो, हम सब एकजुट हैं इस यात्रा को बहुत सफलता करने में। ये सफलता हो जाएगी और यहाँ हर कश्मीर में गली कोचे में खुशी हो जाती है। গুহায় পৌঁছে রোমাঞ্চিত হলাম। চারিদিকে শুদ্ধ পবিত্রতা। গুহাটি দৈর্ঘ্যে 16, প্রস্থে 15 ও উচ্চতায় 11 মিটার। কিংবদন্তি বলে মহাদেবের ত্রিশূলেই নাকি এই গুহার সৃষ্টি। শেষ প্রান্তে রয়েছেন তুষারলিঙ্গ অমরনাথ। চোখের সামনে দেখে গায়ে কাঁটা দিয়ে উঠল। পুরাণ বলে জন্ম জন্মান্তরের সৌভাগ্যের ফল অমরনাথ দর্শন। তবে এখন দূর থেকেই পুজো সারতে হয়। बड़ी कठिनाई से हम यहाँ से यात्रा करके आए हैं और बड़े खुले दर्शन हुए हमारे, बड़े अच्छे दर्शन हुए। भोलेनाथ ने बहुत अच्छे दर्शन दिए। बारिश की वजह से मौसम बंद था तो यात्रा बंद थी, इसलिए आज मौसम खुला है तो यात्रा करने को हमें मिला है। आपका नाम? चेतन। बड़ी प्रसन्नता हो रही है, सारी थकान दूर हो गई है यहाँ पहुँचने के बाद और किसी तरह की कोई परेशानी रास्ते में नहीं हुई है हमें। बहुत बढ़िया लगा। परसों तो हमारा थोड़ा मन टूट गया था क्योंकि उन्होंने एकदम से यात्रा रोक दी थी, मगर आज यहाँ पे बड़े अच्छे इंतजाम है और बहुत बढ़िया हमें दर्शन हुए। कोई इतना रश नहीं है, सब अच्छा, मतलब कि बहुत बड़े आराम से यहाँ तक पहुँचे हैं। সারা বছর ধরে পাহাড়ি ফাটল চুঁইয়ে জল পড়ে বরফ জমে শিবলিঙ্গের রূপ নেয়। উজ্জ্বল বরফের শিবলিঙ্গের রং ঈষৎ নীল। মাথায় বরফেরই পঞ্চনাগ। তুষারলিঙ্গের চেয়ে ছোট আকারের গণেশ, कार्तिकेय ও पार्वती রয়েছেন গুহায়। यहाँ पे अमर कथा सुनाई थी पार्वती को शिव जी ने। ऐसा था कि नारद मुनि जी ने पार्वती को बोला था कि पार्वती के ये जो शिव जी के गले में मुंड पड़े हुए हैं ये किसके है। तो ये बात पता होने पर पार्वती ने
शिव जी से पूछा कि भाई ये मुंड जो है किसके है, तो शिव जी ने बोला कि ये जो 108 मुंड है ये आप ही के है। तब पार्वती ने बोला कि मैं बार बार मैं शरीर त्याग देती हूँ, आप नहीं त्यागते हो, तो मेरे को अमर होने की कथा सुनाए। तो उन्होंने फिर यहाँ पे पहलगांव और यहाँ पे आते हुए सब 5 तत्वों को त्यागते हुए तो यहाँ पे आके पार्वती को कथा सुनाई थी। यहाँ का महत्व ये है कि जो भी यहाँ पे दर्शन करता है वो शिवलोक प्राप्त करता है। और यहाँ पे 2 कबूतर है जो अमर है। সতীর 51 পিছের মধ্যেও অমরনাথকে অন্তর্ভুক্ত করেন অনেকে। বিশ্বাস দেবীর কণ্ঠ পড়েছিল অমরনাথে। হঠাৎই প্রচন্ড এক শব্দে চমক ভাঙল। পিছনে তাকাতেই চোখ কপালে উঠল। পাহাড়ের গা বেয়ে নেমে আসছে তুষার ধস। নিজের চোখে সে দৃশ্য দেখলে গায়ে কাঁটা দেবে আপনারও। গুহায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে এমন এক দৃশ্যের সাক্ষী থাকলাম যা কল্পনার অতীত। মুখ তুলল শুক পাখি। গুহায় বসে পার্বতীকে মহাদেব যে সৃষ্টি রহস্য ব্যাখ্যা করেছিলেন তার সাক্ষী এই 2 শুক পাখি। পার্বতী ঘুমিয়ে পড়ায় এই 2 শুক পাখি মহেশ্বরের মুখে সৃষ্টি রহস্য শুনে অমরত্ব লাভ করে। তবে এরা নাকি দেব অনুচর, শিবের শাপে ধরাধামে লীলাশুকে পরিণত। শুক পাখির দর্শন ছাড়া অমরনাথ যাত্রা নাকি পূর্ণ হয় না। কিংবদন্তি যেন জীবন্ত হয়ে উঠল আমাদের চোখের সামনে। মন ভরে দর্শন করে বেরিয়ে এলাম গুহা থেকে। ফের হেলিকপ্টার উড়ল। শিবভূমি থেকে দৈনন্দিন জীবনে ফিরতে হবে এবার। অমর সাগরে ডুব দিয়ে ধন্য হয়েছি আমরা। মনের মণিকোঠায় ধরা রইল তুষার তীর্থ অমরনাথ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। নিপস হোটেল ম্যানেজমেন্ট, ইস্টার্ন ইন্ডিয়াজ নাম্বার 1 ওয়াইল্ড স্টোন পারফিউমস। লোক তো নোটিস করবেই। সোলারিস বনহুগলি, উত্তর কলকাতার প্রথম রিয়েল অ্যাফোর্ডেবল হাউজিং। ফসকালে পস্তাবেন। পার্টনার বাই আদি অক্ষয় অ্যান্ড কোম্পানি, কলেজ স্ট্রিট ও বড়বাজার। অনমোল মারি প্লাস, ক্রাঞ্চি প্লাস, টেস্টি প্লাস, বদলাও জীবনের স্বাদ। এবং সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা।